থ্রি স্টার্ট। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আমরা কিংবদন্তি পরিবারের সাথে ঈদ আড্ডায় আছেন জনপ্রিয় ব্যাচেলার খ্যাত অভিনেত্রী, মডেল মৌটুসী বিশ্বাস আপু আমাদের সাথে আজকে ঈদ আড্ডায় আছেন। তো আমাদের এই আমরা কিংবদন্তি 2000 এসএসসি 2000 এইচএসসি 2002 এই ব্যাচের কথা আপুর সাথে শেয়ার করি। শেয়ার করার পর আপু আগ্রহ বোধ করেন এবং মানে উনি আজকে আমাদের মাঝে আড্ডা দিতে আসাতে আমরা আসলে খুব কৃতজ্ঞ এবং খুব মানে আনন্দিত যে আজকে আপুকে আমরা পেয়েছি। এমন একজন বিখ্যাত মানুষ আমাদের মধ্যে আসছেন 30,000 পরিবারের মধ্যে। আমাদের অ্যাকচুয়ালি আমরা বন্ধু বা ব্যাচমেট 30,000 হলেও এই 30,000-এর পরিবার যদি 4 জন করে হয় তাহলে আপু আমাদের সাথে হিসেব করে দেখা যাবে যে কত মানুষের সাথে আছেন। তো আপু, আপনি মানে আপনার কেমন লাগছে আমাদের আজকে এই লাইভ আড্ডায়? আপনারা তো অনেক বড় বড় অনুষ্ঠান করেন, টেলিভিশনে করেন, তো আজকে আমাদের এই মানে বন্ধুদের একটা প্ল্যাটফর্ম এখানে এসে আপু আপনার কেমন লাগছে একটু জানতে চাই। ঈদ মোবারক। প্রথমত দিলরুবা আপা ভীষণ বাড়িয়ে বলেছে, বিখ্যাত তো হওয়ার আহ রাস্তায়ও এখনো যায়নি, কারণ বিখ্যাত হওয়ার জন্য যেরকম যেমন কাজ করে মানুষ বিখ্যাত হয় সেরকম কাজ এখনো পর্যন্ত আমি করতে পেরেছি বলে আমি মনে করি না। আর ব্যাচেলার সেই 18 বছর আগের ব্যাচেলার, আমি ছোট। আমাদের কাছে মনে হয় সেদিন দেখেছি এত প্রাণবন্ত। আমার কাছে মনে হয় যে আমি মনে হয় এই যে কি বলেন, আমি বিশ্বাসই করবো না এটা কারণ আমি 18 বছর ক্রস করিনি, আমার মনে হয় না। আর আপনাকে থ্যাংক দেখে ইউ। আমার মনে হয় যে এটা গত বছরের মুভি ছিল। ইস, আসলে কি হ্যাঁ, আমার আশেপাশে আমার যারা বন্ধুরা, আমার স্কুলের বন্ধুরা এখনো তারা আমার বন্ধু। সাথে আরো কিছু নতুন বন্ধু হয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, কিন্তু সবাই এত গ্রাউন্ডেড এবং আমাকে এত গ্রাউন্ডেড রাখে যে আমি আসলে ওরকম কি বলবো, ওরকম ভার নেয়ার সৌভাগ্য আমার হয়নি। আমি আগে যেমন ছিলাম অনেকটা তেমনই রয়ে গেছি, শুধু একটু হয়তো একটু এখন নলেজটা একটু হয়তো বেড়েছে। আর আর কিছু মানুষ আগে কম জানতাম, এখন হয়তো 2-4 জন একটু বেশি জানি। আর আমার বলবো যে আপনাদের সৌভাগ্যের থেকে বেশি আমার সৌভাগ্য, কারণ আমরা কিংবদন্তি এই গ্রুপের মধ্যে আজকে যে আমি আছি। দেখুন, আমরা তো কি করি, আম, আমরা চেষ্টা করি, যেমন আমরা কালচারালি আহ বিনোদন দেওয়ার, যদিও আমরা বিনোদন দেই কিন্তু বিষয়টাকে আমি শুধু বিনোদন দেওয়ার আহ মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই না। কারণ কালচারালি আমরা এক একজন অ্যাক্টিভিস্ট, আমরা কালচারাল অ্যাক্টিভিস্ট বলতে গেলে। তো আমরা শিল্প, সাহিত্য সবকিছু নিয়ে কাজ করবার চেষ্টা করি। অনেক বেশিরভাগ সময় পারি না, কিন্তু তারপরও আমরা চেষ্টা করি। তো ওদিক দিয়ে আমাদের যে কন্ট্রিবিউশনটা, আমরা তো সেটা নিয়ে যুদ্ধ করে আসছি, কিন্তু আপনারা এই যে আমরাই কিংবদন্তি যে গ্রুপ যেটা করছেন, আপনারা এই মুহূর্তে আমি যতদূর জানি 30,000 মেম্বার্স, এবং আম, একজন ক্যান্সার পেশেন্ট, তার জন্য বিশাল বড় একটা ফান্ড তুলেছেন। এবং যেখানে আপনার ন্যাচারাল ক্যালামিটি হয় রংপুর এবং অন্যান্য জায়গায়, আপনারা খুব প্রম্পটলি আপনারা ওই জায়গায় পৌঁছে যান একদম নিজেদের উদ্যোগে। তারপরে বৃদ্ধাশ্রম নিয়ে শুনছিলাম, যেটা আমার মনে হয় এখানে একটু আলোচনা হতে পারে। আরো অনেক কিছু জানবার ইচ্ছে রয়েছে। আজকে একদম। আমার সৌভাগ্য যে আপনারা এই যে ক্যামেরার পিছনে যে যুদ্ধটা করছেন, বরং আপনাদের যুদ্ধ সম্পর্কে আজকে জানতে চাই। এবং আপনাদের যারা মেম্বার এখন দেখছেন, সবাইকে আমার ঈদ মোবারক, সালাম আলাইকুম। এবং আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভীষণ একটা ওয়াইজ কাজের মধ্যে আছেন, মানুষের জন্য এটা আপনারা প্রমাণ করছেন প্রতিনিয়ত। থ্যাংক ইউ আপু। বন্ধুরা, তোমরা যদি কোনো কমেন্ট করতে চাও বা কোনো প্রশ্ন থাকে আপুর কাছে তোমরা করতে পারো, বা আমাদের কে যদি কিছু জানাতে চাও জানাতে পারো, নিচে কমেন্ট লিখে দিও। আর আপু, আপনাকে একটু দুই একটা কথা একটু জিজ্ঞেস করবো যে আপু, এই যে করোনা পরিস্থিতিতে
এই যে এখন যে পরিস্থিতি চলছে, এখানে তো চলচ্চিত্র জগৎ বা মিডিয়া জগতের এখন যে একটা বড় একটা চ্যালেঞ্জ আমাদের সবার জন্যই, লাইফ নিয়ে আমাদের একটা চ্যালেঞ্জ। তো এই বিষয়ে চলচ্চিত্র জগতের সাথে বা মিডিয়া জগতের সাথে যেহেতু আপনি জড়িত, তো আপনি এটাকে কিভাবে, চ্যালেঞ্জটাকে কিভাবে নিচ্ছেন? এই যে মানে এই পরিস্থিতিতে আপনারা কিভাবে মনে করছেন? প্রথমত, আমরা সবচেয়ে বেশি হুমকির মুখে। আমি শুটিং করে বাসায় ঢুকেছি মার্চের 20 তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত বাসায় আছি। এবং আমরা আমাদের প্রত্যেক মানে ক্রুর মানে এভরিবডি, ধরুন লাইট ম্যান থেকে শুরু করে, ক্যামেরাম্যান থেকে শুরু করে, মেকআপ ম্যান, অ্যাসিস্ট্যান্ট, প্রোডাকশন বয়জ, আমরা অনেকে এটার মধ্যে কাজ করি। তো আম, এবং আমরা যখন অভিনয় করছি, দেখুন আমরা তো আর মাস্ক পরে অভিনয় করতে পারবো না। মানে আস্তে আস্তে তো লকডাউন উঠে যাবে, সবাই কাজে ফিরবে। আমাদের হুমকিটা সব থেকে বেশি। আমরা আউটডোরে শুটিং করছি, আমরা ইনডোরে শুটিং করছি। অনেক সময় আমাদের ইনডোর যে হাউসগুলো সেগুলো ক্লিন এনাফ থাকে না। সবকিছু নিয়ে আশা করি এখন একটা চিন্তা ভাবনা হবে, কিন্তু এই যে আমরা যে ব্যাক করব, এটা নিয়ে আমরা ভীষণ আতঙ্কিত। কারণ নর্মালি অফিসে গেলে কি হবে, মাস্ক পরে বা গ্লাভস পরে কাজ করতে পারবে, কিন্তু আমাদের চিন্তা করুন আমরা যে কি করব। আমাদের তো অ্যাসোসিয়েশন আছে, যেমন আমি অ্যাক্টরস ইকুইটির মেম্বার, আমাদের ডিরেক্টরস গিল্ড আছে, আমাদের প্রডিউসার্স অ্যাসোসিয়েশন আছে, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন আছে। তো সেখানে অবশ্যই চিন্তা ভাবনা হবে আমরা যাতে সেফটি নিয়ে কাজ করতে পারি। যেমন আমি এখন তো মোরালেস অনেকেই জানে যে বলিউডে তাদেরও কাজে ফিরতে হবে, এবং সেখানে একরকম নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি হচ্ছে যে এই প্যান্ডেমিক চলা পর্যন্ত তারা কিভাবে কাজ করবে, কতটুকু দূরত্ব রেখে কাজ করবে। তো আশা করি যে আমাদের অ্যাসোসিয়েশন গুলো থেকেও আমরা এরকম ফিডব্যাক পাবো। তো এখন হচ্ছে যে আমরা সবাই আহ কি বলবো, আমরা মনে প্রাণে চাচ্ছি যেন করোনা থেকে মুক্তি পাই। এটি আসলে আমাদের আর এখন এই মার্কেট, নর্মাল সব ব্যবসা বাণিজ্য সবকিছু এখন থমকে গেছে, অর্থনীতিটাই থমকে গেছে। এইরকম অবস্থায় এই যে নাটক বা চলচ্চিত্র নির্মাতা যাদের এই ইনভেস্টমেন্টটা, মানে তখন তো ইনভেস্টমেন্টটা তো অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের যে সম্মানী বা আপনারাও একটা চাপের মুখে পড়ছেন, তাহলে এটা তো আর কি, আপনাদের পক্ষে। আমরা তো ঘরে বসে থাকলে আমাদেরকে কেউ বাসায় এসে টাকা দিয়ে যাবে না। না। আমরা তো দিন আনি দিন খাই, আমরা কিন্তু একরকম কামলাই, যে আমরা যেদিন কাজ করছি না আমরা সেদিন কিন্তু আমাদের কোনো বেতন নেই। হ্যাঁ, মানে আমরা যেটা বলি সম্মানী, হ্যাঁ, আমরা কাজে গেলেই শুধুমাত্র সম্মানই পাই। সেখান থেকেও আমি আমাদের কলিগরা, আমাদের যে অ্যাসোসিয়েশন গুলো আছে সেখান থেকে ফান্ড তোলা হয়েছে। ওখান থেকেও কাজ করা হয়েছে যে অনেক সময় শিল্পীরা অনেক বিপদে পড়ে যান অর্থনৈতিক ভাবে। এবং যেটা বললাম যে প্রোডাকশন বয় থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, তাদের অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ অনেক বড় টিম তো, অনেকে মিলে তো আমরা কাজ করি, ইন্ডাস্ট্রিটা তো অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। তো তারা যেন এখন পর্যন্ত চেষ্টা করা হয়েছে, অনেক রকম ফান্ড, অনেক ভাবে ফান্ড রেজ করা হয়েছে, যত জনের কাছে যাওয়া যায় পৌঁছানোর চেষ্টা করা হয়েছে, তারপর খাবার দেওয়া হয়েছে। কিন্তু একটা সময় হয় কি যে ফুরিয়ে আসে, তাই না? অর্থ তো আমাদের কাছে, হ্যাঁ, ধরেন আমি কি 2 মাস ধরে আমি কোনো কাজ করছি না, আমি বাসায় বসা। তো এই ফান্ড কতক্ষণ আমরা রেজ করতে পারবো জানি না, তবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, এবং করোনার হাত থেকে যেন আমরা সবাই মুক্তি পাই সেই দোয়াই আসলে চাচ্ছি। আসলে আহ, আর ফিল্ম মানে এই এই মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য এটা অনেক বড় একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর ভীষণ হচ্ছে ভীষণ। অর্থনৈতিক ভাবে বিশেষ করে। আর এমনিতে শুধু তো আমাদের মিডিয়া জীবন ইন্ডাস্ট্রি না, আপনি চিন্তা করেন এই যে বাচ্চাদের স্কুল, আমার বাচ্চার বয়স 8। আমি সকালে উঠে ভাবছিলাম যে আহ কোন একটা দেশে, সম্ভবত ইতালি বা ফ্রান্সে, আমি ভুলে গেছি, ইতালি বা ফ্রান্স হবে, যাই হোক, যে স্কুলে
বাধ্যতামূলক করে দিয়েছে, তারা মনে করেছে যে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, আসতে পারবে। তো ওই 1 বা 2 দিনের মাথায় 70 জন ইনফেক্টেড, 70টা বাচ্চা হ্যাঁ, ইনফেক্টেড। তো কি ভয়াবহ একটা অবস্থা। আমার বাচ্চার যেমন অনলাইন ক্লাস করে তার সিলেবাসটা শেষ করতে হলো, সে ক্লাস 1-এ পড়ে। আমি এখন ভাবছি যে ক্লাস 2 কি আদৌ শুরু করতে। দেখুন আমার জন্য হচ্ছে যে পড়াশোনা ঠিক আছে, আহ, পরে করুক, কিন্তু একটা স্কুলে তাদের, একটা স্কুল চালাতে হলে কি হয় যে তাদের টিচারদেরও বেতন দিতে হয়, তাদেরও অনেক হ্যাঁ, স্টাফ থাকে, স্কুলটারও হ্যাঁ, একটা ভাড়া থাকে, রান করতে হয়। তো কি হ্যাঁ। এখন অনলাইন করবে নাকি আমি কিছু বুঝতে পারছি না, সবকিছু মিলিয়ে না। শুধু আমি না, আমরা প্রত্যেকেই এত আতঙ্কিত। আমার কাছে কেন যেন মনে হয় আপু যে মানে সব ঝড়ের পরেই তো একটা আহ আহ, প্রশান্তি আসে। তো আসলে হোপ ফর দ্য বেস্ট, আসলে এছাড়া আর কিছু করার কিন্তু নেই। এত মানুষ, সরকার থেকে এতবার বলার পরেও মানুষ যে বের হচ্ছে এবং আচ্ছা কারণ আপু, ছাড়া বের আপনাকে হচ্ছে। আরেকটা আরেকটা জি। প্রশ্ন করি আপনার কাজের বিষয়। জি। আমার একটু জানার আগ্রহ। তো হচ্ছে জি। ব্যাচেলার তো অ্যাকচুয়ালি একদম ভিন্ন ধর্মী একটা মুভি ছিল। একদম মানে হ্যাঁ। এটাকে কি বলা যায় যে রেভেলেশন। তো এরকম একটা মুভি ছিল। তো এর পরে দেখা গেছে যে আসলে আমাদের হয়তো বা আমাদের চলচ্চিত্র জগতের যে কমার্শিয়াল যে মুভিগুলো হয়, ইদানিং ভালো কিছু মুভি হচ্ছে। তো ওগুলোতে আসলে মানে ওভাবে করে সবাই মানে ক্যারেক্টারের সাথে হয়তো বা খাপ খাওয়াতে পারে না। কিন্তু আপনাকে কি আমরা এরকম আরো আসন্ন কোন মুভি বা সাম্প্রতিক কোন এরকম কি কোন কাজ আছে বা হতে যাচ্ছে, এরকম কিছু কি আছে, কোনো নিউজ আছে কি? মুভিটা হয়েছে কি যে আমি, আমার মনে হয় 4টা সিনেমাতে কাজ করেছি, এবং 4টা সিনেমাতে কাজ করে, মানে ব্যাচেলর তো না বুঝে করেছি, তখন আই ওয়াজ নোবডি। তো এবং ব্যাচেলর আমাকে একটা, ব্যাচেলর এবং একান্নবর্তী, এই একটা মেগা সিরিয়াল আর এই ফিল্ম আমাকে, মানে তখন আমি অভিনয় আসলে একেবারেই নতুন। তো কিছু বুঝে ওঠার আগেই যেটা বলে যে তারকা, তা আসলে আমি তো তারকা হতে আসিনি, আমি তো কাজটা বুঝতে শিখতে এসেছি। তো আহ এর পরে এরপর ব্যাচেলরের পর 3টা ছবিতে কাজ করেছিলাম, কিন্তু আমার আলটিমেটলি ছবিগুলো দেখে আমার কাছে আরাম লাগেনি। আরাম লাগেনি মানে কি যে আমি ধরেন হয় কি, আমার খুব ভালো একটা সিন হয়তো এডিটিং করার সময় কাটা পড়ে গেল, বা আমি যেভাবে ভাবছিলাম, ক্যারেক্টার যেভাবে ডিজাইনটা করেছিলাম সেভাবে অতদূর হয়তো আমি সুযোগ পাইনি। তো সবকিছু মিলিয়ে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, আমার মনে হলো যে দরকার নেই, আমি ফিল্মই করবো না, থাক। তো যেটা হয়েছে যে গত বছর 2019-এ আমার কাছে কয়েকটা ফিল্ম এসছিল, কিন্তু আমার ইচ্ছা করেনি করতে। তো এখন কথা হচ্ছে কি, দেখুন আমি 2 লাইন ডায়লগের একটা ফিল্ম করতে রাজি আছি, যদি আমার ক্যারেক্টারটা ভালো লাগে। ভালো না লাগলে করবো না, কারণ আমি টেলিভিশনের জন্য কাজ করছি, আই এম ভেরি হ্যাপি উইথ টেলিভিশন। তো কারণ ওই যে ফিল্ম করতে হবে, না হলে নিউজ হবে না, আমি একেবারে ওগুলা, মানে একেবারে ওগুলাতে বিশ্বাসী নই। যে কোয়ালিটি। ফিল্মটা আমার আহ, শুধু কোয়ালিটি না, কোয়ালিটি তো অবশ্যই আছে, কোয়ালিটি অবশ্যই আছে, মানে আমার মন না টানলে আমি ফিল্ম করব না। সেটা যেটা বললাম যে আমার অনেক সিন থাকতে হবে, এই করতে হবে, সেরকম কিচ্ছু না। যদি চরিত্রটা আমাকে টানে, গল্পটা টানে, আমি করবো, সেটা 2 লাইনের হোক, সে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে টানতে হবে। না টানলে আমি ফিল্ম করবো না। আমি আমার মূলত আমার আম, আমি যেটা বলি, আমার ইনকাম সোর্স হচ্ছে টেলিভিশন। আমি টেলিভিশনে ভালো অ্যাভারেজ, বিলো অ্যাভারেজও কাজ করি মাঝে মাঝে। ভালো কাজ যখন পেয়ে যাই তখন আমি খুব ফর্চুনেট মনে হয়। এবং আমি করোনার ঠিক আগে আগে ভালো কিছু কাজ করছিলাম, করার সৌভাগ্য হচ্ছিল। একটা হচ্ছে আগুন পাখি, হাসান আজিজুল হক স্যারের উপন্যাস। হুম। এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের, এটা হচ্ছে পিরিয়ডিক হ্যাঁ, একটা হ্যাঁ, ডেইলি হ্যাঁ। সোপ। এটা বেসিক্যালি এটা একটা বায়োপিক। এটা অরিজিনালি হাসান আজিজুল হক স্যারের মাকে নিয়ে লেখা, এবং হুম। ওনার ছোটবেলা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত। তো ছোটবেলাটা মানে ওই প্রটাগনিস্ট ক্যারেক্টারটা সৌভাগ্যক্রমে আমি পেয়েছি।
হ্যাঁ ছোটবেলাটা তো করতে পারিনি, একটা বয়স থেকে আমি শুরু করেছি এবং ভীষণ এনজয় করছিলাম। এসজে প্রোডাকশনস এর বানানো, দীপ্ত টিভির জন্য বানানো, যে খুব যত্ন নিয়ে বানানো হচ্ছিল আমাদের। একেবারে স্টাইলিস্ট থেকে শুরু করে এডিটর, মানে কস্টিউম থেকে শুরু করে, ওই যে ব্রিটিশ পিরিয়ডের, যেহেতু ব্রিটিশ পুলিশদের কস্টিউম বানানো থেকে শুরু করে আমাদের লুক কি হবে, সবকিছু মিলিয়ে বেশ রিসার্চ বেসড একটা কাজ। তো এটা জাস্ট অন এয়ার হওয়ার সময় করোনা হলো, অন এয়ারটা পিছিয়ে গেল, কারণ মাঝখানে তো আবার আমরা ফুটেজ তো দিতে পারবো না। সবকিছু মিলিয়ে আরেকটা কাজ করছিলাম, আমি ভীষণ এনজয় করছিলাম, সেটা হচ্ছে তকির ভাই একটা সিরিয়াল বানাচ্ছিলেন চ্যানেল এর জন্য, রূপালী আচ্ছা যোচনা। তো ওটা আমি এনজয় করছিলাম। তকির ভাইয়ের ডিরেকশন আমার ভীষণ ভালো লাগে, এবং তকির ভাই ডিরেকশনে যারা কাজ করেছেন প্রত্যেকেই বলবে তো তকির ভাইয়ের ডিরেকশন ভীষণ ভালো। আর শুধু ডিরেকশনে না, উনি না মানে ওনার স্টাফ থেকে শুরু করে ওনার অ্যাক্টার্স, উনি সবকিছুতে ভীষণ পারফেকশনিস্ট। মানে উনি সব দিকে খেয়াল রাখেন। এটা হ্যাঁ এটা খুব হ্যাঁ, ভালো। ওনার কাজ দেখলে এটা বুঝা যায়। হ্যাঁ, হি ইজ ভেরি প্রফেশনাল। আর বিশেষ করে উনি তো অভিনেতা থেকে ডিরেক্টর হয়েছেন। তো অভিনেতা হয়ে যে প্রবলেম গুলো একজন অভিনেতা বা অভিনেত্রী ফেস করেন, উনি তো খুব ভালো করে জানেন। তো উনি সব বিষয়ে ওনার নখদর্পণে এবং সবকিছুতে উনি নজর রাখেন। তো এই কাজগুলো ভীষণ এনজয় করছিলাম, লুক ফরওয়ার্ড করছিলাম যে অনিয়ার হয়ে গেলেই মানে এই কাজগুলোর সাথে মানে কন্টিনিউয়াসলি থাকতে পারবো, কিন্তু ইনশাল্লাহ আনফরচুনেটলি অনিয়ার তো করোনা হবেই। হয়ে গেল। আপু বোধহয় অনেক ওয়েট লুজ করেছেন, হুম। অনেক। না না, এটা অনেক না, অনেক না। আমি বলি, প্রথমে আমি 10 কেজির মতো লুজ করেছিলাম, তারপরে ও আবার মাই মানে গড। হয় কি, একটা সময় না লুজ, when you keep losing your weight, আপনি বুঝতে পারেন না। এটা তো পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনি ওয়েট লুজ করছেন, কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো হ্যাঁ আমি যখন লুজ করছিলাম তখন এত মানে ডায়েটের মধ্যে ছিলাম এবং মেনটেন করছিলাম। তো আমি একটা সময় যে আই শুড স্টপ, তারপরে আই স্টার্টেড গেইনিং। বাট ওইটাও হচ্ছে হয় কি, অনেকে ওয়েট লুজ করে এত ধাম করে বেড়ে যায় না, যে আগের থেকে আরো ডাবল বেড়ে যায়। তো আই হ্যাড টু বি হ্যাঁ হ্যাঁ। ভেরি কেয়ারফুল, কারণ আমি এখন ব্যাচেলারের বয়সটাতে নেই। হ্যাঁ, তো অনেক কিছু আমাকে খুব বুঝে করতে হয়। তো একটা সময় ওই কমতে কমতে যখন যে একটা জায়গায় গিয়ে থেমেছিলাম, বাড়তে বাড়তে আবার একটা জায়গায় গিয়ে থেমেছি। এখন আই এম ভেরি কমফোর্টেবল এবং মাশাআল্লাহ। আমার আহ, থ্যাংক ইউ। এখন এটা এখন আপনার তো পারফেক্ট ফিগার, 100% আমার থ্যাংক ইউ। পারফেক্ট অনেকে ফিগার। না, অনেকে আমাদের, আপনার মনে আছে আগের দিনের সাউথ ইন্ডিয়ান ফিল্ম গুলোতে সব মানে হেলথ ইজ ওয়েলথ বালকি যাকে বলে বালকি। আর কি। তো আমাদের অনেকের মন মানসিকতায় সেটা রয়ে গেছে, একটু প্লাম্পি হলে ভাল লাগে। কিন্তু আমি হুম যদি হুম। ইন্টারন্যাশনাল সিনারিওটা দেখি, যে আহ, এখন ট্রেন্ডটা কি কোন দিকে যাচ্ছে, এবং আমাকে প্রস্তুত থাকতে হবে যে কোনো ধরনের চরিত্র করার, কারণ আমি অভিনয় করতে ভালো, ইটস মাই প্যাশন, ইটস মাই প্রফেশন। আমার একটা চরিত্র আসলো, সেটাতে দেখলাম যে এই চরিত্রের জন্য পারফেক্ট যে কস্টিউম গুলো, সেগুলো আমি ক্যারি করতে পারবো না। তারপরে দেখা যাবে যে জোর করে ওই চরিত্রটা আমি হচ্ছি, আমাকে দেখতে লাগছে হুম। মটুসির মতো, কিন্তু আমি চরিত্রটা হতে পারছি না। তো হ্যাঁ তাহলে হ্যাঁ, আমার অভিনয় করে লাভ কি? তাহলে তো শুধু সংলাপ সেটাই বলা সেটাই। হয়ে যাবে। হুম তো হুম। যে কোনো চরিত্রের জন্য, এবং আমরা তো আহ অমানবিক পরিশ্রম করি। আমরা 12 ঘন্টার ওপর, মানে 12 ঘন্টা তো মিনিমাম, আমাদের কাজ হচ্ছে 10টা থেকে 10টা, কিন্তু যখন আমরা ঈদের কাজ করি বা আউটডোরে কাজ করি, তখন কিন্তু আমরা উঠি অনেক আর্লি, আমরা রিপোর্ট করি অনেক আর্লি, কিন্তু সেট আপ টেট আপ সব মিলিয়ে আমাদের সময় লেগে যায়। তো 12 ঘন্টা আমরা মিনিমাম কাজ করি, তো ওই 12 ঘন্টা বা 14 ঘন্টা আমার তো ফিটনেসটা থাকতে হবে। হ্যাঁ আমি যদি 6 8 ঘন্টা কাজ করে আমি যদি নেতায় পড়ি, আমি যদি টায়ার্ড হয়ে যায়, ভাল লাগছে না, সংলাপ বলতে পারছি না, মনে রাখতে পারছি না, এই করতে পারছি না, এগুলো করলে আমাদের কাজ আরো ফেঁসে যাবে, হুম লেন্দি হুম। হয়ে যাবে, কাজটা শেষ হবে না, আমরা হ্যাঁ ট্রেমেন্ডাস প্রেসারের
মধ্যে কাজ করি, এবং আমরা যারা অভিনয় করি, ধরুন আমাদের ক্লান্তিটা যদি মুখে দেখা যায় না, তখন চরিত্রটাও হবে না, আর সংলাপগুলো হচ্ছে যে একেবারে মিনিংফুল হয় না, সিচুয়েশনটা তখন বিল্ড আপ করা যায় না। তো ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেই সাথে আমাকে তৈরি থাকতে হবে যে কোনো চরিত্র, যে কোনো কস্টিউমে যাতে মানানসই হতে পারি। এই জন্য আমি মনে করি। আর তাছাড়া আরেকটা বিষয়, আমার বয়স কমছে না, এবং আমি ব্যাচেলারের বয়সটাতে বিলং করি না, আজকে 18 বছর। ব্যাচেলার না, ব্যাচেলার বেরিয়েছিল মনে হয় 2004-এ। তাহলে কত হলো? 16 বছর। 16 ওকে, 16 বছর। 16 আচ্ছা বছর। রিয়াজ, আপু আপনার জন্য কিছু কোশ্চেন, আপু আপনার জন্য Please. কিছু কোশ্চেন আছে। কারণ আচ্ছা। আপনার এই ব্যাচেলার, আমার মনে হয় 2004-এ যখন আপনার ব্যাচেলার বের হয়েছে, এট দ্য মোমেন্ট আমরা হচ্ছে খুব যুবক ইন সেন্স লাইক মাত্র ইন্টার পাস করছি, ইউনিভার্সিটি ঢুকছি, তখন মনে করেন বাংলা মুভি আমিও দেখতে তখন আমরা আসলে ইউনিভার্সিটিতে ঢুকেছিলাম। হ্যাঁ, সেই মার্কাট মুভি না দেখে আমরা এই ব্যাচেলার টাইপের যখন কোনো মুভি বের হয় আমরা ঝাঁপায় পড়তাম। কারণ আমার মনে আছে যে এইসব মুভি আমরা হলে গিয়ে দেখেছি, কারণ অন্য মুভি ওগুলো আমরা দেখতাম না, কারণ অন্যগুলো দেখতাম এনেছেন যে আপু ওইটা আমাদের সাথে আসলে যায় না, এই টাইপের ছিল। তো তখন হলো আপনাদের কি মুভি দেখে যে হ্যাঁ, এক প্যাটার্নের মুভি হচ্ছিল তখন। ইভেন আমি তখনই তো 91 2003-এ মনে হয় অন এয়ার শুরু হয়, এয়ারিং শুরু হয়, আর তারপর পরই ব্যাচেলর, দুটোর কাজ আমি একসাথে করেছি প্রায় একই সময়। তো তখন না হঠাৎ করে মানে এত ক্যাজুয়ালি কথা বলছি, আর মেকআপ করতে দিত না তো সৌরভ ভাই, আর আমি তো মেকআপও করতে জানতাম না। মেকআপ কেন ছিল না, আমাকে তো শ্রাবন্তী কিভাবে চিট মেকআপ করতে হয় ও আমাকে শিখিয়েছে, ওর ওর মেকআপ আর্টিস্টের দ্বারা। সত্যি আমি তো একদম ফকফকা সাদা ফেস পাউডার দিয়ে রাখতাম, আর সৌরভ বলতো, যা মুখ ধুয়ে আয়, কেমন লাগছে দেখতে, ভূতের মতো লাগছে, এই ঘুম থেকে ওঠার তোর সিন এটা। বা আমি তো অ্যাকচুয়ালি শ্রাবন্তীর বাসায় মানে দেখানো হয়েছিল যে শ্রাবন্তীর বাসায় শুধু যে তুই সকাল সকাল মার সাথে ঝগড়া করে দি, এরকম ফকফকা মুখে যা এক্ষুনি মুখ ধুয়ে। আমি তো কাঁদতে কাঁদতে মুখ টুক ধুয়ে এসে কি বিচ্ছিরি না লাগবে। আর তখন তো স্ট্রেটনার, আয়রন মেশিন এগুলো কিচ্ছু ছিল না। আমার তো এক এক সময় আমি কিছুদিন ইয়েতে ইউটিউবে এটা আবার এসছে 91, আমি তো দেখে আমি ছিছি এরকম তেল তেলে কি বিচ্ছির বিদ্ঘুটে দেখতেছিলাম আমি। এবং কিভাবে মানুষ আমাকে পছন্দ করলো আমি জানি না, যে পলা 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 করতে করতে ব্যাচেলারে একটু তখন অলরেডি চিট মেকআপ একটু শিখেছি, চুলটা রিবন্ডিং করে নিয়েছি, কারণ স্যার ভাই তো মাথায় কিছু দিতে দিবে না, মানে আপনার ন্যাচারাল বিউটিটাই আসলে আমাদের কাছে অ্যাকসেপ্টেবল, এবং আসলে কি হচ্ছে ভালো লাগে না, অনেক এখানে বেশি। একটা ব্যাপার আছে। আমি তার আগে শুধুমাত্র 21শে টিভি তখন ট্রান্সমিশনে যায় 2000 সালে, তখন আমি অ্যাডভেঞ্চার বাংলাদেশ নামের একটা ট্রাভেল শো করেছিলাম। তার আগে তো আরো আরো কম বয়স, তার আগে হচ্ছে আফজাল ভাইয়ের কিছু কমার্শিয়ালস আমি মডেলিং করেছিলাম টেলিভিশনের জন্য, টিভি কমার্শিয়াল যাকে বলি আমরা, টিভি সিরিজ। তো ওইখানে একরকম মেকআপ, আবার ইয়েতে ট্রাভেল শোতে ওরকম কিছু মেকআপ টেকআপ লাগেনি, কারণ লাইক ট্রাভেলার আমরা কাজ করছি, অ্যাঙ্করিং করছিলাম, আমি আর পনির ভাই ছিলাম। তারপরে হচ্ছে অভিনয় হচ্ছে ওটা প্রথম। তো দেখুন, অভিনয় করতে তো আমাকে কেউ দেখেনি, তো এরকম একটা ন্যাচারাল অপিয়াপা ওখানে তো 91-তে দারুণ দারুণ সব অভিনেতা অভিনেত্রী, দিলারা খালা, তারপরে মাসুম আঙ্কেল, তারপরে সেলিম ভাইয়ের অপোজিটে ছিলেন মিঠু আপা, ফারহানা মিঠু আপা, তারপরে হচ্ছেন যে অপি আপা, মাহফুজ ভাই, শ্রাবন্তী, তারপরে শাহেদ ভাই। তো আপনি চিন্তা, বাবু ভাই ছিলেন ওখানে, আরো অনেকের নাম তো আমার আবার দেখতে হবে, এই কয়েকজনের নাম এই মুহূর্তে মনে পড়েছে। তো দেখুন দারুণ দারুণ সব অভিনেতা অভিনেত্রী, এবং ক্যাজুয়াল একটা গল্প ছিল, 91-তে গল্প ছিল, ঘটনা ছিল। হ্যাঁ, তো এই সবের কারণে না আসলে আমাকেও দর্শক একটা নতুন মেয়ে, ও আচ্ছা ও বোধহয় এভাবেই কথা বলে, আচ্ছা ও দেখতে এমনই, এভাবে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি এখন ওভাবে মাথায় তেল তেল অবস্থায় মুখে কিছু নাই যায়, দর্শক আমাকে অ্যাকসেপ্ট করবে না। আরেকটা মজা আছে নাপু, আরেকটা মজা আছে, আমি আপনাকে বলবো দর্শক অ্যাকসেপ্ট করছে কিনা, আমি এখনই কমেন্ট পড়া শুরু করবো। অলরেডি 135 এর উপর কমেন্ট পড়ে গেছে, কারণ সবাই আপনাকে অ্যাপ্রিশিয়েট করছে।
এবং আপু যেটা মানে আমাদের ব্যাচেলর কেন ভালো লেগেছে, কারণ এট দ্য মোমেন্ট ইউনিভার্সিটি আমরা কিন্তু মোস্ট অফ দ্য পিপল যারা ঢাকার বাইরে থেকে আসছি আমরা ব্যাচেলর থাকি। সো ওই মুভিটা আমাদের এত বেশি হিট করছে যে আমার নিজের এখন মনে আছে তখন আমি ব্যাচেলর থেকে ধানমন্ডিতে। সো এই জন্য মুভিটা কাইন্ড অফ লাইক আমাদের রিয়েল লাইফ হিস্ট্রির সাথে মিশে গেছে। এই জন্য ব্যাচেলর মনে হয় দেখেন এমন কেউ নাই, এবং ব্যাচেলর ওয়াজ জোস। ফেরদৌস ভাই আপনার ছিলেন, অপি আপু, আমরা কাইন্ড অফ লাইক মানে অন্য হ্যাঁ, একটা শাবনুর আপা একটা ছিল, জাস্ট রাইট মানে ইরা আপা আমাদের এখনো ছিলেন। প্রত্যেকটা গল্প প্রত্যেকটা গান আমরা গানগুলো কিন্তু এখনো শুনি আপু, মানে এখনো কেউ প্রেমে ব্যাচেলর পড়ে, গানগুলো কেউ রাইট। প্রেম আই করে, লাভ কেউ প্রেমে দোজ পড়ে, আমার সংস। হয়েছে ঘন্টা। আপু আপনার হ্যাঁ, গলা আপনার এখনো গলায় একটা গান শুনতে চাই আপু ব্যাচেলরের, কয়টা লাইন প্লিজ আপু, আমাদের ফ্রেন্ডদের প্লিজ। জন্য, আপনার না পছন্দের না না গানটা না ব্যাচেলরের না না, আমার 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 গানের গলা না, কয়টা লাইন আপু? বরং আমার মেয়ে গান শিখে ওকে বরং বললে আমি ওকে 2 লাইন শিখিয়ে দিতাম, ওর গানের গলা আছে, আচ্ছা আমার গানের গলা না। আপু, তাহলে আমরা একটু কমেন্ট হ্যাঁ, গুলা পড়ি আপু, হ্যাঁ কারণ অনেক প্লিজ কমেন্ট প্লিজ করেছে। প্লিজ, তো হ্যাঁ আমরা প্লিজ আমাদের প্লিজ বেসিক্যালি প্লিজ। যেহেতু আপনি জানেন আপু আসলে আমি মেম্বার না এখানে সব কোনো আমরা কমেন্ট বন্ধু দেখতে হবো। পাচ্ছি না, আমি এখানে কিছুই দেখতে পাচ্ছি না, আমি আপু মনে করেছি কোনো কমেন্ট আমিও না। আসেনি, আমি তো বলেই যাচ্ছি। আপু মনে মোবাইলে জি, ঢুকেছেন রাইট? মোবাইলে ঢুকলে ওই যে হ্যাঁ, লাইভ কমেন্ট দেখা যায় না, আমি আমি যে দরিদ্র, ল্যাপটপে আমার ঢুকেছি। ল্যাপটপ নেই, আমার মোবাইলই আমার অফিস। জি, পড়ুন। আপু যে অবস্থা কোভিড-19 সবাই এখন দরিদ্র হয়ে যাবে আমি কি অবস্থা, কোভিড বাট আমরা 19 দোয়া এর করি যাতে আগে সবাই থেকেই ভালো দরিদ্র। থাকুক। হ্যাঁ, জি। আচ্ছা গ্রেট আপু, আমি কমেন্ট গুলো পড়া শুরু করছি, হ্যাঁ জি, যদি কোনো কোশ্চেন আসলে থাকে কি আপনি আমার ল্যাপটপ কোশ্চেনটা দিব, লাগে আর না, নাহলে জাস্ট মানে র্যান্ডমলি। মূল ঘটনা হচ্ছে কি যে যেটা আমার আমার মোবাইলে সব কাজ হয়ে যায়, এই জন্য আমার মনে হয় যে আমার ল্যাপটপের প্রয়োজনই থাক। আমার আমি এন্ড হ্যাঁ, দরিদ্র কিছুটা আছে, এটাও আপু ভুললাম। আমি তো আপনার মতোই, আপনার মতোই অবস্থা। আমি মোবাইলে আছি, একজনকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, আমি মোবাইলে আচ্ছা, আছি। আপনি কমেন্ট পড়েন, সরি উনি বেটার কমেন্ট। হ্যাঁ, আচ্ছা, না বলেন বলেন, আচ্ছা আপু পড়েন। আমি কমেন্ট গুলো পড়ছি, অসুবিধা নেই আপু। হ্যাঁ, বেসিক্যালি আপু আমরা আমরা হচ্ছে নাম ধরে ধরে কমেন্ট করবো, কারণ নাম না বললে পরে আবার মাইর খেতে হয়, কারণ সব তো বন্ধুদের প্ল্যাটফর্ম বুঝেন। জি তো প্লিজ। যেটা হচ্ছে যে আপু, আচ্ছা আপনাকে জাস্ট একটু আমরা কমেন্টস গুলো শেয়ার করার আগে আপনাকে জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে আমাদের এই 30,000 মানে গ্রুপের মেম্বারে যেটা আমাদের বন্ধুরা, এরা হচ্ছে আপনার বাংলাদেশের মোটামুটি সব অঞ্চল থেকে আছে, সব জেলা উপজেলা লাইক মানে নাম দেশের বলে বাইরে। কুলাতে পারবো না আপু, 64 জেলার মোটামুটি সব জায়গায় আছে। দেশের বাইরে কাইন্ড অফ লাইক আপু আমাদের 10টা দেশে, আপনি এটা মনে হয় জানেন কিনা জানি না, আমাদের 15 ডিসেম্বর 15 নভেম্বর মাইক আমি ভুলে গেছি, আমাদের হচ্ছে গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী হয় প্রতি বছর। তো এইবার যখন 15 নভেম্বর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছিল, থার্ড আমরা তৃতীয় বর্ষে পদার্পণ করেছিলাম। এটা আমরা মোটামুটি আপু কয়েকটা টিভিতে আমাদের নিউজ গিয়েছে। সেটা হয়েছে যে আপু আমরা জাস্ট একটা মানে অ্যাডমিন থেকে, আমাদের অ্যাডমিন প্যানেল থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল যে আমরা দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করব ঢাকা। তো এটার সাথে যোগ মাশাআল্লাহ। করে আমাদের এট এ টাইম একই দিনে 40টা জেলার বন্ধুরা একই কাজ করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান। এবং বাহ। দেশের বাইরে 10টা কান্ট্রিতে, ইউকে, ইউএসএ, দুবাই, হুম হুম, দেন অস্ট্রেলিয়া, এরকম মানে 10টা কান্ট্রিতে একসাথে কাজ করেছে। এটা ইজ কাইন্ড বাহ। অফ লাইক হিউজ আমাদের অ্যাচিভমেন্ট বলতে পারেন। জি, বাহ। এবং আমরা রিসেন্টলি একটা ক্রিকেট প্রোগ্রামও করে রেখেছি, ক্রিকেট টুর্নামেন্ট, প্রায় 10টা বাহ। টিম ছিল, বেস্ট টিম হয়েছে হ্যাঁ, ধানমন্ডি, আমি ধানমন্ডি আচ্ছা, রেখে এবার তো লাকিলি। আপনারা 2000 পিপিই দিয়েছেন না? 2000। রাইট। এবং অনেক এই যে আপু আমরা ফ্যামিলিকে দেই, প্রায়, হ্যাঁ এইগুলো হ্যাঁ, অনেকগুলো ফ্যামিলি, অনেক ফ্যামিলিকে আপনারা এবার ঈদের আগে ফান্ড রেজ করে তাদের হাতে কিছু অর্থ তুলে দিয়েছেন যাতে তারা ঈদ করতে পারে। এই ওই ফ্যামিলিটা সংখ্যাটা ফ্যামিলিটা আমি ভুলে ফ্যামিলিটা কিন্তু গেছি। আপু, না ফ্যামিলি কিন্তু আপু আমাদের ফ্রেন্ডের ফ্যামিলি, এটা ছিল আমাদের, এখনো এই প্রোগ্রামটা চলতেছে। আসো বন্ধুর পাশে দাঁড়াই, ইটস কাইন্ড অফ জি, লাইক বন্ধুরা মিলে বন্ধুর পাশে দাঁড়ায়, কাইন্ড অফ লাইক আপু বাহ। 30,000 বাহ। মেম্বারের মধ্যে সবার অবস্থা তো ভালো না, কিছু মানুষের জি আর্থিক অবস্থা খারাপ থাকতে পারে। জি জি এমন জি আছে যে জি আমি যেন লজ্জায় আপু বলবো না কখনো, জি বাট জি আমাদের এটার ইনিশিয়েটিভটা ছিল, এখনো চলছে, যে যারা জি। আর্থিক অবস্থা ভালো ওরা হেল্প পাঠিয়ে দিচ্ছে। এই হেল্পটা আচ্ছা। আপু আমরা হচ্ছে যাদের প্রবলেম আছে ওরা অ্যাডমিনদেরকে ইন্টারনালি মেসেজ দিচ্ছে, এটা কাউকে বলা হচ্ছে না কার জি, প্রবলেম আছে। আমরা জাস্ট অ্যাডমিন প্যানেল থেকে বাহ। ইনভেস্টিগেশন করে যখন দেখতে যে হ্যাঁ ওর আসলে হেল্প হুম, লাগবে, হেল্পটা জি, পাঠিয়ে দিচ্ছে, মানে বন্ধুরা বন্ধুর পাশে দাঁড়াচ্ছে। ইটস কাইন্ড বাহ। অফ লাইক দিলরুবা এটাতে সো অ্যাক্টিভলি কাজ নাইস অফ করেছে, ইউ। কারণ আমরা এখানে খুব মাশাআল্লাহ। মানে আমরা আমরা সবাই কাজ চেষ্টা করছি করছি যে দোস্ত। মানে আর সেটাই। রিলিফও দেওয়া হচ্ছে। একটা এতিমখানে একটা রেফ্রিজারেটর দেওয়া হয়েছে। ওরা ও ও বাহ এই বাহ। এই নাজমুল, রিয়া, যারা আপু আমাদের কিছু আপু বন্ধুরা আছে দৌড়ঝাঁপ দিয়ে এতিম যায়। খানাটা কিন্তু আপু ধামরাইতে সাভারে অনেক ভিতরে, আমাদের যেতে 2 ঘন্টা আচ্ছা, সময় লাগছে।
আর আচ্ছা যাওয়ার পর আচ্ছা যখন ছোট ছোট বাচ্চাদের সাথে মানে একটা হ্যাঁ লাঞ্চ হ্যাঁ করে আসতে পারছি, কাইন্ড অফ লাইক মানে এত ভালো উফ, লাগছে আপু, মানে বুঝতে পারবেন। হ্যাঁ আর এই আসলে যে ফ্রেন্ডরা আপনারাই যায় সবাই মানুষ, ভলেন্টিয়ার হিসেবে যায়। মানুষ না মানুষের আপু জন্য চেষ্টা বলে না, করে সেই যাচ্ছি। মানুষ, সেই মানুষ হচ্ছেন আপনারা, আপুকে বিশ্বাস আরেকটা করেন। না আপু আমার যে আমাদের কি, আমার গ্রুপের একটা সৌভাগ্য আজকে আপনাদের কথা যে শুনতে পারছি, আমার আমার আওয়ার সৌভাগ্য। প্লেজার, এবং আওয়ার প্লেজার। সবাইকে শুভেচ্ছা, প্রত্যেক মেম্বারকে আমার শুভেচ্ছা, আমার আপু সেলিউট গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে মানে শুভেচ্ছা দিয়ে আপু, সবাই প্রত্যেক আমি সবাই আপু মেম্বারকে, মানে যোগ্য আরেকটু গ্রুপের। প্রত্যেককে আমার ইয়ে করি, শুভেচ্ছা। ইনক্লুড করি আপু, আমাদের যে ক্রিকেট কার্নিভালটা হচ্ছিল ওই জি সময় আমাদের এক বন্ধু প্র্যাকটিস করতে গিয়ে ও আসলে ইন্তেকাল করে। তো আমাদের এই ও কিংবদন্তি ক্রিকেট কার্নিভালটা পরবর্তীতে ওর নামেই আমরা করলাম, ইমরান ইউসুফ ক্রিকেট কার্নিভাল। এবং এই এখান থেকে যে অর্থ ইয়ে হয়েছে, তো যারা ইয়ে ছিল মানে স্পন্সর ছিল, স্পন্সরের পক্ষ থেকে তাদের ফ্যামিলিকে 1,00,000 টাকা না, আচ্ছা আহ, এক এক লক্ষ লক্ষ টাকা টাকা দেওয়া হয়েছে। এবং আর এই ক্রিকেট কার্নিভাল থেকে যারা উইনাররা যে প্রাইজ মানিটা পেয়েছে, ওরা আমাদের যে বন্ধুর বাচ্চাটার ক্যান্সারে আক্রান্ত, ওই ফান্ডে ওরা ওদের এই টাকাটা ওর ওর বাসায় হয়তো বা লকডাউন, মনে হচ্ছে আমার বাসায় লকডাউন, কিভাবে কি করা যায়, বাজার যায়, ওরা রিলিফ দিচ্ছে। আজকে সকালে আচ্ছা আমাদের অ্যাডমিন নাজমুল ও রিলিফ দিয়ে আসছে। এবং আমরা এই যে যারা যারা রিলিফ দিচ্ছে, যেমন আমি ব্যক্তিগতভাবে যেটা করি, যে আমাদের হুম যারা আর্মিতে যারা আমাদের বন্ধুরা আছে, এরকম অনেক বন্ধু আছে, আমি নামটা মেনশন করলাম না, ওরা যখন রিলিফ দেয় সেখানে আমি ওদেরকে নক করে বলে দিই যে শোন, তুই কোন কোন এলাকায় আছিস, এই এলাকায় আছিস, আচ্ছা ঠিক হুম আছে, তাহলে তুই তুই আমি বলে দিচ্ছি ওইখানে আমাদের এরকম 20টা পরিবার আছে, 20টা পরিবারকে নক করে দিয়ে যে ও এখানে রিলিফ দিচ্ছে, সম্মানের আচ্ছা সাথে আচ্ছা দেখা যাচ্ছে গাড়ি দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে। এই যে আমাদের আল্লাহ অসুস্থ হলে আমাদের যে ডাক্তার বন্ধুরা লাইভে আসছে বারবার করোনার ব্যাপারে, আমাদের সাইকিয়াট্রিস্ট বান্ধবী আছে, বন্ধু আছে, এরা এসে আমাদেরকে সতর্ক করছে যে মানসিক চাপ যেন আমরা না নেই। আমরা লাইভে আসছি, অনেক কিছু জানতে পারছি। আমাদের লয়ার ফ্রেন্ড আছে, অ্যাডভোকেট স্বপ্না, আমার খুব প্রিয় বান্ধবী, তো ওর নামটা না বললে আমার আবার লাইভে ভালো লাগে না। তো ও আসছে, ও কাউন্সিলিং করছে বিভিন্ন ইস্যু নিয়ে, যে আমরা সন্তানদেরকে কিভাবে বড় করব এখন এই যে এই পরিস্থিতিতে, ওদের একটা হ্যাঁ মানসিক চাপ যাচ্ছে আমাদের। দেখা যায় অনেকেই দেখা যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ইনভলভ হয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে পরিবারকে কতটুকু সময় দিতে হবে, কিভাবে দিতে হবে। এই যে একটা প্ল্যাটফর্ম, যে আমাদের যা দরকার একটা আজকে, সেদিন আমার আম্মা অসুস্থ, পায়ে হাতে মানে ফ্রোজেন শোল্ডার। তো আমাদের এই আচ্ছা বন্ধু আচ্ছা বলেই দিচ্ছে আর কি, জিল্লুর রনি, তো ও এমনিতেই বেশ পপুলার, কুঙ্গুর। তো ওর কাছে নক করলাম, ও বললো সাথে সাথে তুই তোর বাসার কাছে, আমি আমার ডিউটি নাই তবু আমি চলে আসতেছি ল্যাবে, তুই আয়, আগে আগে আন্টিকে দেখবো। তো তেমন কোনো পেশেন্ট ছিল না, ও শুধু আমার জন্য বসেছিল। আম্মাকে দেখালাম, এই বসে বসে নিজে নিজে ইনজেকশন দিয়ে দিল, ট্রিটমেন্ট করে দিল। এরপরে আবার ফোন দিল যে মা, আগে আপনি আমাকে বলেন যে আপনি কেমন আছেন। আমি বলতেছি এইটুকু বাচ্চা ছেলে ডাক্তার, আমি আমার পোস্ট দিয়েছি যে আম্মু তো বিশ্বাসই করতে চাই এই বাচ্চা ছেলে আমার ডাক্তার হয় কিভাবে। তো আপু এটাই প্রাপ্তি, মানে মানে আমি আমরা অসুস্থ। কিংবদন্তির যে 30,000 মেম্বার্স, এই 30,000 মেম্বারে একটা বিশাল বড় পরিবার, এখানে পরিবার, হচ্ছে সবাই সবার জন্য। Right. yeah, অবশ্যই আচ্ছা অবশ্যই। আমরা 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 বৃদ্ধাশ্রম আমরা নিয়ে সব একটু পরিবার হিসেবে কথা, দেখি। আহ, বৃদ্ধাশ্রম নিয়ে কথা হচ্ছিল আপু আমি একটু আমাদের লাইভে আহ, ঢোকার আগে। জি, হ্যাঁ আপু আমি একটু তার কমেন্ট আগে গুলো একটু কিছু পড়ে ফেলি, কমেন্টস তারপর পড়ে একটু বলি নেন, যেটা হ্যাঁ মনে হ্যাঁ হয় আপু প্লিজ দেখি। একটু কমেন্টস পড়ে নেন, অনেক রাইট, হ্যাঁ পিছিয়ে হ্যাঁ যাচ্ছে। জি মাইন্ড বলেন। করবে, ওরা অনেক কমেন্ট করছে। হ্যাঁ 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 প্লিজ আপু প্লিজ আমাদের প্লিজ। বন্ধু আমাদের কিছু বন্ধু ঈদ মোবারক দিয়েছে, খাইরুল আমিন, ঈদ সাইদ মোবারক। খান, দেন হচ্ছে জি মিজানুর রহমান পজিটিভ, তারপর হচ্ছে সাইফুল ইসলাম, ওমর ফারুক, তারপর হচ্ছে আপনার এফ রানা, তুষার কান্তি, তারপর হচ্ছে মোহাম্মদ ঈদ আর মোবারক, জাফর, সালাম আলাইকুম। রানা ফারুকি, সবাইকে ঈদ মোবারক আপু। অশোক কুমার, মোহাম্মদ সোহেল, তারপর বাহাউদ্দিন কবি, আপনার জন্য কিছু কোশ্চেন আসছে, আমি এগুলো পড়বো আপু। হ্যাঁ আচ্ছা আচ্ছা জি। তারপর হচ্ছে কি নাম, তারপর আলামিন, নাজনীন আক্তার, তারপর হচ্ছে সোহেল, হেলালি, দেন হচ্ছে ফজলে এলাহি, টিপু সুলতান। আচ্ছা আপনার কোশ্চেনটা আসে একটু দেখি কি, মোহাম্মদ সোহেল, মৌসুমী জি আপু এখন কোথায় আছেন, কি করছেন, মিডিয়াতে তো দেখা যায় না।
আচ্ছা, প্রথমত মৌটুসী আপু। মৌটুসি, ইটস ওকে, আমাকে অনেকে মৌটুসির জায়গায় দ্যাটস ফাইন, আমি অভ্যস্ত। আচ্ছা, না, মৌটুসি এখন বলছি কোথায়? ম্যাডাম, চলে ও আসছে আমার। মৌটুসি, আপনি গন্ডগোল করেছেন না? আচ্ছা। আমার I'm এতে pretty much used চলে to আসছে, with that, so that's সরি। fine. আমি ইটস ওকে। আমি এই মুহূর্তে তো বাসায় আছি, 2 মাস ধরে বাসায় আছি। কি করছি মানে কি, করোনাকালীন কি করছি না এর আগে কি করছি, এখন যদি হয় করোনাকালীন কি করছি, তাহলে আর উম, বাকি হাজার হাজার গৃহবধূ যা করছেন আমিও তাই করছি। এবং এর সাথে আমার পড়াশোনা একটা গ্যাপ হয়ে গিয়েছিল, মানে আমার একাডেমিক পড়াশোনা অনেক আগে শেষ। আহ, আমার যে আমাদেরকে তো আসলে পড়ার মধ্যে থাকতে পারলে ভালো, কারণ পড়ার তো কোনো শেষ নেই। তো আম, সেই অনেকগুলো বই আমার জমা হয়ে গিয়েছিল। তো সেখান থেকে কিছু বই আমি আম, শেষ করেছি, কিছু আরো প্রচুর বই শেষ করা বাকি। আমি জানি না কতটুকু শেষ করতে পারবো। তো আমি আমি পজিটিভ থাকার চেষ্টা করছি যে হ্যাঁ ঠিক আছে, এখন বাসায় বসে আছি, আমি বের হতে পারছি না, আমি আমার কাজ করতে পারছি না, ফাইন। কিন্তু তাহলে যে বাসায় আমি এমনিতে একটু ঘর কোনো মানুষ, তো দ্যাটস ওকে, যে আমার যে দম বন্ধ হয়ে বাড়ি যেতে, আমার এগুলো কখনোই হয় না। তো আর রান্না বান্না যা যা সবাই করে আমিও তাই, ক্রেডিট নেওয়ার কিছু নাই। তো এই একটু এখন পড়াশোনার জন্য একটু সময় রাখার চেষ্টা করছি, করছি ইনফ্যাক্ট। আর হচ্ছে যে আমাকে এখন রেগুলার দেখা যায় না ভাই, আমি আগের থেকে এখন বরং অনেক বেশি কাজ করি। হয়েছে কি, চ্যানেল অনেকগুলো হয়ে গেছে, এবং আমরা সবাই এখন নিয়মিত তো টিভি দেখি না। আমরা হচ্ছে এখন চেষ্টা করি পারলে, মোবাইল খুব হ্যান্ডি, মোবাইলে যত নাটক পারি ওখানেই শেষ করে ফেলি। এবং নাটক তো লিঙ্ক একটার পর একটা আসে, ওই লুপের মধ্যে হয়তো আমার নাটক পড়েনি, এজন্য আপনার চোখে পড়েনি। কিন্তু আমার নাম দিয়ে যদি সার্চ দেন তাহলে অবশ্যই আপনি কিছু নাটক হলেও পাবেন আশা করি। থ্যাংক ইউ আপু। আমাদের আরো কিছু কমেন্ট আসছে। জি, রাইহান ফয়সাল ঈদ মোবারক দিয়েছে, জামান মন্ডল ঈদ জি, মোবারক, আরিফুর রহমান ঈদ রাজীব ঈদ মোবারক, ঈদ মোবারক, মোবারক। সে খুলনা থেকে আছে। ও তারপর খুলনা, তুষার আমার আমার কান্তি পাইক, আমার বাড়ি। জি। ও, রাজীব তোর বাড়ির পাশেই আপু তুষার আছে। হ্যাঁ, তো একদম আমাদের পাশের তুষার বাসায়, কান্তি পাইক পাশের লিখেছেন বাড়িটাই তো নাজমুল। আমাদের। জি, সরি টু ইন্টারাপ্ট, বলেন। আপু থ্যাংক ইউ, আমরা একটু ফান করছি আপু। তো হ্যাঁ, তুষারকান্তি পাইক লিখেছে নাজমুল দিলরুবা তোমাদের অনেক সুন্দর লাগছে, এটা পাম, গুড। থ্যাংক ইউ। তারপর রমা দাস লিখেছে ঈদ আমাকে মোবারক সুন্দর বন্ধুরা। লাগার কোনো কারণ নাই, সাদিকুর আমি রহমান, সেভাবে মেকআপ টেকআপ করতে পারি না, আমার লাইট নাই, কিছু নাই, কোন রকম একটা মোবাইল বসিয়ে দিয়েছি। কিন্তু দিলরুবা আপাকে নো ভীষণ সুন্দর প্রবলেম আপু। লাগছিল। আপনাকেও সুন্দর না, ও লাগছে। ও মাশাল্লাহ যে ছবি দেয় আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। তারপর বলেন। সাদিকুর রহমান, মর্টুসিকে আমরাই কিংবদন্তির পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন। আপনাকে অভিনন্দন শুভেচ্ছা দিয়েছে আপু। আপনাদেরকে। অনেক ধন্যবাদ, আপনাকে অভিনন্দন। আপনাকে অভিনন্দন এর জন্য যে এত সুমন সুন্দর একটা সুমন গ্রুপের মেম্বার, এবং এত সুন্দর একটা পরিবারের আপনি একজন মেম্বার। আমার পক্ষ থেকে অভিনন্দন। জি, তা বললেন। থ্যাংক ইউ আপু। সুমন খান দিয়েছে ঈদ মোবারক, এফরানা লিখেছে ঈদ দুই নায়িকা মোবারক। একসাথে, আপনি আর দিলরুবা। কি বলছি তারপর হচ্ছে রানা? শামিমা রহমান রানা কি শামু বলছে? লিখেছে ঈদ মোবারক বন্ধুরা। ঈদ তারপর মোবারক, হচ্ছে ঈদ মোবারক। এফরানা 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 বলে কিছু, সাথে দুই নায়ক, দেখ ভালো লাগলো নেক্সট কমেন্টটা পড়ে। তারপর লিখেছে সাদিকুর রহমান একটা কমেন্ট লিখেছে, মানবতার কল্যাণে কিংবদন্তি সবখানে। আপু এটা কিন্তু আমাদের গ্রুপের একটা থিম, আমাদের আমরা এটা সব বাহ, জায়গায় লিখি, মানবতার কল্যাণে আচ্ছা, কিংবদন্তি সবখানে, কারণ আমরা যদি বাহ, মানবতার খুব জন্য কল্যাণে সুন্দর, কাজ করছি, সেটা আমরা খুব প্রত্যেকটা জায়গায় সুন্দর। লিখি আপু। বাহ। আচ্ছা রিয়াদ, একজন জিজ্ঞেস করছে তারপর যে আছে, মৌটুসী আপু আমাদের 2000 ব্যাচের কিনা? আপু না, কথা আমি দুই বোঝা যাচ্ছে হাজার না, আপনি ব্যাচের এখানে না। গেছেন? হ্যালো। আমি হ্যাঁ, দুই হ্যালো। হাজার ব্যাচের নই। হ্যাঁ, জি। এখন এটা আগে না পরে সেটা আমি বলবো না। না, বলার দরকার নেই। এইটা এইটা এইটা- এটা জেনে নি, এটা জেনে নিতে হবে। এটা আমাদের মৃণাল মৃণাল এটা কান্তি দিলরুবা বোধহয় আপা লিখেছে। জানেন। আমি আমি আসলে বুঝতে এটা পারতেছি দিলরুবা না। আপার সাথে খাতির করতে হবে জানার জন্য। কিন্তু অনেকে অবশ্য হয় কি, আমাদের এখানে এসে কাজটা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যায়, পড়াশোনাটা শেষ করতে পারে না। তো আমি খুবই ফরচুনেট, আমার বাবা মা দুজনেই আম, শিক্ষকতা করেছেন সারা জীবন।
শিক্ষক হিসেবেই রিটায়ার করেছেন একজন কলেজে, গভর্নমেন্ট কলেজ, একজন ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি আমার বাবা ছিলেন। তো আমার বাবা মা দুজনেরই একটা কথা ছিল যে পড়াশোনা শেষ করতে হবে, এবং পড়াশোনা শেষ করা মানে মাস্টার্স। গ্রাজুয়েশন বুঝে না, ওগুলা হচ্ছে যে একদম মাস্টার্স, পারলে পিএইচডি। আমার বাবা পিএইচডি, খুব খুশি হতেন যদি আমি মানে একসাথে যদি পিএইচডিটা করতে। আমার সুযোগ ছিল, কিন্তু হয় না ওই যে আমি তো অ্যাকচুয়ালি ব্যাংকিং এ চলে গিয়েছিলাম তখন, কিন্তু আমি এমবিএ শেষ করেছি আমি পড়াশোনা। ইউনিভার্সিটি হচ্ছে প্রেমিয়ার ইউনিভার্সিটি চিটাগং এর। জি, কিন্তু কোন ব্যাচ ওটা আমি বলবো না এখন। আপু আপু তাহলে চিটাগাং এ বেশ অনেক সময় কাটিয়েছেন। আমার জন্ম থেকে আমার এমবিএ শেষ করা পর্যন্ত, জন্মের আগের থেকে, কারণ আমার বাবা মার দেখা হয়েছিল চিটাগং এ, জন্মের আগের থেকে এমবিএ পর্যন্ত আমি চিটাগং এ ছিলাম। আমার বাবা মার দেখা হয়েছে খুলনা, আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা, কিন্তু আমি খুলনা কিচ্ছু চিনি না। আমার 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 দাদার ভিটা চিনি, কারণ আমরা শহরে যাই না, একেবারে দাদার বাড়িতে চলে যাই। আমার দাদা দাদি এখন আর নেই, আমার বাবা সেখানে আছেন, রিটায়ারমেন্টের পর চলে গেছেন। তো আমার বাবা খুব ইন্টারেস্টিং, উনি সারা জীবন শিক্ষকতা করে এখন উনি কৃষক হয়ে গেছেন, এবং ওনাকে জিজ্ঞেস করলে উনি খুব মজা করে বলে যে সারা জীবন কালচার করে এখন আমি এগ্রিকালচার করছি। মানে হি ইজ ভেরি উইটি, ভেরি পজিটিভ, ভেরি বোহেমিয়ান, মানে হি ইজ সামথিং ভেরি ডিফারেন্ট। জি, আর আপনারা খুলনার মেয়েরা কিন্তু মিডিয়া একদম ক্যাপচার করে নিয়েছেন। আপনার বাড়ি খুলনা, মৌসুমী আপুর বাড়ি খুলনা, পপি আপু, আপনারা তো খুলনার মেয়েরা। আমি ক্যাপচার, এক্সকিউজ মি, আমি এখনো ওই যে একজন জিজ্ঞেস করলেন যে আপু আপনাকে রেগুলার দেখতে পাই না কেন, এই হচ্ছে আমার ক্যাপচারের অবস্থা। না কিন্তু আসলে আপু কোয়ালিটিটা কিন্তু আলাদা বিষয়, একটা মানুষ হিসেবে, ব্যক্তিগত মানুষ হিসেবে, এবং তার ব্যক্তিগত কোয়ালিটি, ক্যাপাসিটি, মানে ক্যাপাবিলিটি। অনেকে অনেকে অনেক বেশি কাজ করে, অনেকে দেখা যায় একটা কাজ, এই যে আপনার ওই যে একটা কাজে হয়তো যে এখনো অনেক গান তো 8-16 বছর হলো, কিন্তু আমরা এখনো বলি কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানি না, কোনো অনেক গান তো মুখস্থ নেই। তো এরকম এটা ছবির গুণে, অবশ্যই আমার গুণে নয়, কিন্তু আমি আপনার যে সাবলীল অভিনয়, এটা সব সময়, এটা অভিনয়, আপা সাবলীল অভিনয় পরিচালকের গুণ, এটা সরোর ভাইয়ের ম্যাজিক। সরোর ভাই চাইলে গাছকে দিয়ে অভিনয় করিয়ে নিতে পারতো, তখন এখনো পারেন, এখন অনেক বছর ওনার সাথে আমার কাজ হয়নি, এখন নিশ্চয়ই আরো বেশি ভালো করে, এখন তো গাছ না, এখন প্লাস্টিক দিয়ে উনি অভিনয় করিয়ে নিতে পারেন, মানে গাছও তো লিভিং, তো হি ইজ ম্যাজিক্যাল। হ্যাঁ, উনি পারেন। আসলে টিম ওয়ার্ক আপু, বিষয়টা কিন্তু একটা টিম ওয়ার্ক, তাই না? টিম ওয়ার্ক অবশ্যই আছে, টিম ওয়ার্কের সাথে, কারণ কমফোর্টেবিলিটিটা না পেলে মানুষ থেকে অভিনেত্রী, এটা একটা ট্রানজিশন, মানুষ থেকে অভিনেত্রী, অভিনেত্রী থেকে ক্যারেক্টার পোর্ট্রেটা, এটা একটা ট্রানজিশন। তো একজন অভিনেতা বা অভিনেত্রী যদি এমনিতে খুব ভালো না লাগে, শুটিং এ গিয়ে ভালো লাগছে না, মেজাজ খারাপ লাগছে, এই করছে সেই করছে, তাহলে না অভিনয়টা খুব গদবাঁধা অভিনয় করে কোনো রকম, কারণ তখন ওই জায়গাটা টানবে না, চরিত্রটা টানবে না, তখন মনে হয় যে বাসে চলে যায়, দূর ভাল লাগছে না। তো সবকিছু মিলিয়ে একটা ভালো কাজের পেছনে অনেক পরিশ্রম, অনেক শ্রম, অনেক ভালো লাগা, অনেক প্যাশন, অনেক প্রফেশনালিজম, অনেক কিছু মিলিয়ে একটা ভালো প্রোডাকশন। আপু আমি একটু মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, আমার একটা ইনভাইটেশন আছে, সেজন্য আসলে শাড়ি পরে রেডি হয়ে আছি উপরে আমার ভাইয়ের বাসা আর কি। তো আমি তাহলে একটু ওই ডিনারের জন্য বারবার ফোন করছে, আমি একটু বিদায় নিতে চাচ্ছি, আপনার অনুমতি হলে আমি একটু আপনার সাথে আড্ডা দিয়ে, আপনার সাথে কথা বলে আমার কাছে মনে হচ্ছে যে, আমার মনে হয় যে সারা দিন চলে যাবে, আমরা যেন এরকম অনেক আড্ডা দিতে পারি। সময় পেলে আপু আমাদের গ্রুপে চলে আসবেন। এটা আমাদের রেখে হোস্ট চলে যাচ্ছে, ও মাই গড, কোন ফ্যামিলিতে ঢুকলাম আমি। এই যে হোস্ট আছে, ক্ষুধা লাগছে ওর ক্ষুধা লাগছে না, আমার ভাবি আবার বারবার ফোন দিচ্ছে, তো ভাবি উপরে আছে, তো ওই জন্য আরেকজন পাশের বাসার। হ্যাঁ আপু অনেক ধন্যবাদ, আমি আপনার কাছ থেকে অনুমতি নিচ্ছি, আর আপু কথা হবে, দেখা হবে, আমাদের পরিবারের স্বাগতম।
সব জি, সময় যেন আপনি আমরা আপনার আপনাকে ভাইয়ের পাই বাসায় আপু। গিয়ে আমার ঈদ মোবারক দিয়ে দিয়েন। অবশ্যই অবশ্যই আপু। জি, আর আপনাকে যেন আমরা পাই আমাদের গ্রুপে। ইনশাল্লাহ, আমরা আল বি দেয়ার, আসলে আল বি দেয়ার। আপনার যে আপনার যে মানে আমার এত ভালো লেগেছে যে এত ইয়ে করে মানে উৎসাহের সাথে কেউ এভাবে জিজ্ঞেস করে না, জানতে চায় না যে বৃদ্ধাশ্রম বা আমরা কি কি কাজগুলো করেছি। আপু আপনার আপনার সাথে ইনশাল্লাহ আমরা মনে হয় আরো আড্ডা মারবো। আমার আমার ভয় ইনশাল্লাহ। নেই, আমি আপনাকে জানাবো, আপনি যদি আচ্ছা, ঠিক আমাদেরকে আছে, সময় দেন আমি ঠিক আবার আছে। আসবো। আপু এখন তাহলে আপনি আসি। আপনার ফ্যামিলিকে সময় দেন। জি, জি থ্যাংক দিলু ইউ বাবা, আপু, খুদা থ্যাংক ইউ হাফেজ, সো ঈদ মাচ আপু। মোবারক আপু ওয়ান্স সরি, অ্যাগেন। এক্সট্রিমলি সরি। ঈদ ইটস ওকে, মোবারক, ইটস ঈদ ওকে, এই মোবারক। যে ভাইকে জি, দিয়ে যাচ্ছেন, সালাম। হ্যাঁ। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। জি আপু, জি জি, জি জি, আসসালামু ওকে, আলাইকুম। খুদা হাফেজ, আচ্ছা বাই। আপু, আমি কমেন্টস গুলো বলে জি, ফেলি আপু, প্লিজ অনেক প্লিজ কমেন্ট প্লিজ জমে প্লিজ। গেছে। তো হুম। তারপর শাহাদাত হোসেন সোহাগ সোহাগ লিখেছে ঈদ মোবারক। তারপর ঈদ হচ্ছে মোবারক, আরিফুর রহমান রাজীব, ঈদ মোবারক নাজমুল স্যার, ঈদ এর দুষ্টামি মোবারক। করা হয় নাজমুলকে যদি অ্যাডমিন। তো পাম্পটিও এই আছে আপু। তারপর সাদিকুর রহমান লিখেছে কিংবদন্তির জয় হোক। কিংবদন্তির জয় হোক, বন্ধুত্বের জয় হোক, এটা আমরা একটা ডায়লগ ইউজ করি আপু। জি, তারপর বাহ। এফরানা লিখেছে নাজমুলকে 18 বছরের যুবক মনে হচ্ছে, এটা বাস। ঠিক আছে আপু। তারপর এফরানা ঈদ মোবারক সবাইকে। তারপর আরিফুর ঈদ রহমান রেজিব মোবারক। লিখেছে দিল্লুবা তোমাকে সুন্দর লাগছে, এটা একটা পাম্প। তারপর হচ্ছে এনামুল মোহাম্মদ লিখেছে ঈদ মোবারক। না, ওনাকে সুন্দর লাগছিল। হ্যাঁ, তারপর হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ সেটাই আপু। তারপর হচ্ছে আখতারুজ্জামান সোহাগ দিয়েছে ঈদ মোবারক। বাহাউদ্দিন কবির লিখেছে ঈদ মধুসাপুর এসএসসি মোবারক। কত সাল একটু জানতে চাই। এটা দিলরুবা আপার সাথে যোগাযোগ করতে হবে, আমি আজকে বলবোই না, আমার বয়সটা বেরিয়ে যাবে, আমি অসম্ভব আজকে বলবোই না। আপু আপনার এসএসসি কত সালে জানতে চান? ওটাও বলবো না। কিন্তু এসএসসি বলে তো বয়সটা বেরিয়ে যাবে না সাথে সাথে? এত বোকা আমি? হ্যালো, হ্যালো, হ্যালো। আমরা তারপর হচ্ছে লাইনটা খুব দুর্বল হয়ে গেল, নেটওয়ার্কটা। হ্যালো, হ্যালো। হ্যালো হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ শুনতে একটু পাচ্ছেন? লাগাও ওইটা, একটু একটু ইন্টারনেট দাঁড়ান তো, এটা বাইরেটা লাগিয়ে প্রবলেম হচ্ছে। দেখি। দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ, ওটা লাগানো থাক, কারণ ওইটা নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে কেন বুঝলাম না। আর কিছু লাগবে? বাইরে ইন্টারনেট দিতে অনেক হবে? প্রবলেম আচ্ছা। করছে ইন্টারনেটে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। মনে হয় এবার ওকে, ঠিক হ্যাঁ ঠিক আছে। আছে। ওকে, ওকে, ওকে। তারপর না, আবার ডিস্টার্ব মোবারক করছে। এফরান দিয়েছে নায়িকার জয় হোক। আপনাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা। আমি না মাঝে মাঝে শুনতে পাচ্ছি, মাঝে মাঝে শুনতে পাচ্ছি না, আমাকে দেখা যাচ্ছে না। আমি আপনাকে দেখতে পাচ্ছি। না দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি আমি। আপনাকে দেখা যাচ্ছে না, স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি না তো। আপনি দেখতে পাচ্ছেন না? আমি তো দেখতে পাচ্ছি আপনাকে। উম, আমি কিন্তু আপু দেখতে পাচ্ছি না, একটু চেক করে দেখি। এখন এখন আসছে, এখন আসছে, থ্যাংক ওকে, ইউ। ওকে, বাহ। হুম। তাহলে এসএসসি জানার জন্য দিলরুবা তারপর আপাকে হচ্ছে পটাতে হবে, ওনাকে ঘুষ টুস দিতে হবে, তারপরে আমার এসএসসি টা জানা যাবে। সেটাই। তারপর হচ্ছে আর ফুয়াদ এইচ খান নাইমুল ওর ঈদ মোবারক দিয়েছে, ওয়াহিদুর ঈদ ঈদ মোবারক মোবারক, দিয়েছে। ঈদ তারপর আমাদের একটু মোবারক। আগে একটা বাস দিয়েছিল এফরানা, কারণ আমি আর নাজমুল চুপ করে বসেছিলাম তো, দুজন ভদ্রপোলা হ্যাঁ, শুনেই যাচ্ছে, ছেলেদের হ্যাঁ, ভূমিকা প্রশংসীয়, এগুলো আমাদেরকে বাস মারা হচ্ছিল, তাদের বাক স্বাধীনতা খর্ব হচ্ছে। তারপর সোহেল মোহাম্মদ ঈদ মোবারক দিয়েছে। তারপর লিখছে ওদের চরম ধৈর্য, কারণ আমরা চুপ করেছিলাম। আমাদের আসলে দুইজনও আপনাদের। চান্স পেলে মিডিয়ার অংশ হুম। হইতে পারতো, তারা চায় না। না, অনেক ফান হয় আপু। তারপর হ্যাঁ, জারকানি না, শিপু খুব লিখেছে নারীর কাছে পুরুষ মজার। বন্দী। তারপর হচ্ছে নাজমুল চলে যাওয়া, তাহলে বাস মারলো, নাজমুল রেস্টে গেল। তারপর হচ্ছে আচ্ছা, আপনার কাছে একটা কোশ্চেন করেছে আরিফুর রহমান রাজীব আপুর জি। কাছে, তার স্মরণীয় কাজ কোনটা তার চোখে? স্মরণীয় কাজ, আমার একটা ফিকশন আছে। নাম হচ্ছে মায়া। মায়া নামের কয়েকটা নাটক হয়েছে, টেলিভিশন নাটক হয়েছে। তো
আমি করেছি সেটা, যদি আপনি দেখতে চান তাহলে মায়া MAYA দিয়ে আমার নামটা দিতে হবে, মৌটুসি MOUTUSHI। তাহলে হয়তো আসবে। ওখানে ফজলুর রহমান বাবু ছিলেন, আমি ছিলাম, দিনার ভাই ছিল, তো মাজুর মিজান ভাই ছোট্ট একটা ক্যামিও রোল করেছিলেন। তো ওইটা আমার কাছে, ওটা করেছি আমি মনে হয় বছর 2-3 আগে। এবং ওটা করে আমার ভালো লেগেছিল কোথায়, যে আম, ওখানে দেখায় যে হাজবেন্ড হচ্ছে জেলে, তো বাজ পড়ে ওর গায়ে বাজটা লাগে, তো তখন আম, কেমন একটা মানে স্পট ডেড হয়ে যায়, কিন্তু শরীরে কি যেন একটা রিয়াকশনের কারণে দেখা যায় যে অনেক তাকে নিয়ে, তার বডিটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে চায় আর কি। তো এই জন্য অনেকে কিনতে চায়। আমি আবার তখন দেখায় যে অ্যাডভান্স লেভেলের প্রেগনেন্ট, যে কোনো সময় আমার ডেলিভারি হয়ে যাবে। তো আমরা ভীষণ দরিদ্র, ভীষণ গরিব। আম, আমার শ্বশুর হচ্ছেন বাবু ভাই, উনি মানে কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না, উনি উনি কিছুতেই ছেলেকে বিক্রি করবেন না। এবং একটা সময় মানে ঠিক বাড়ির যে উঠান সেখানে ছেলেকে কবর দেন, এবং সারা রাত উনি ইয়ে করেন, উনি ওই যে পাহারা দেন ছেলেকে, যাতে কেউ উঠাই নিয়ে না যায়। দুইটা গ্রুপ হচ্ছে যে আম, ছেলেকে, ওনার ছেলে বডি কিনতে চায়। তো আমার এরকম একটা অবস্থা শেষে দেখায় যে আম, আমার হঠাৎ করে ডেলিভারির পেইন হয়। তো সদর হাসপাতালে নেওয়ার পরে বলে যে এটা নর্মাল ডেলিভারি হবে না, এটা সিজার করতে হবে, অপারেশন করতে হবে। সরি, সদর হাসপাতাল না, গ্রামের হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বলে কি শহরে নিয়ে যেতে হবে। তখন উনি টাকা পাবেন কোত্থেকে? তো উনি আসলে, বিষয়টা এমন যে আমি আমার ছেলেকে বিক্রি করে আমি তোর ছেলেকে ঘরে আনছি, দেখেন আমার রোম খারাপ হয়ে যাচ্ছে। তো দ্যাট ওয়াজ সো টাচি, এবং দ্য ওয়ে ইট ওয়াজ প্রেজেন্টেড, দ্য স্টোরি was told beautifully with good music and good cinematography. আমার ভালো লেগেছে যে নর্মালি কি হয়, আমরা কানতে কানতে বুক ভাসায় ফেলি, হ্যাঁ, মানে আহাজারি করতে থাকি, এই করতে থাকি। তো ডিরেক্টর ওরকমই ছিল স্ক্রিপ্টে, ডিরেক্টর আমাকে বললো যে না, দিস ইজ হোয়াট এভরিবডি ডাজ। আমরা কান্নার পরে একটা সাইলেন্স থাকে, চোখের পানি পড়ছে পড়ছে পড়ছে, তারপর একটা সময় শুকিয়ে যায়, তখন আর চোখের পানিও আসলে বের হতে চায় না। ওই মোমেন্টটা ধরতে চাই আপু, ওই তুমি আমাকে ওই পারফরমেন্সটা দিবা। তো দ্যাট ওয়াজ মোর কমপ্লেক্স, দ্যাট ওয়াজ মোর ক্রিটিক্যাল অ্যাকচুয়ালি। কারণ আমরা হয় কি, আমরা অভ্যস্ততা একরকম ভাবে যে হ্যাঁ চিৎকার করছি, গ্লিসেন দিচ্ছি বা গ্লিসেন ছাড়া কাচ্ছি। তো দ্যাট ওয়াজ আ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। কিন্তু আই হ্যাড আ ট্রেমেন্ডাস টাইম। ট্রেমেন্ডাস বলছি এই জন্য যে একটা নতুন কিছু করার চেষ্টা, ডিরেক্টর চেষ্টা করছে, ক্যামেরাম্যান, আমি, আমার কো অ্যাক্টার্স সবাই আমরা চেষ্টা করছি ওই যে, আমার সংলাপ কিন্তু খুব অল্প, বেশি হচ্ছে যে আমার এক্সপ্রেশন অ্যান্ড অল। এটা না আমার জন্য একটা নতুন বিষয় ছিল। এবং আমরা খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট নিয়ে গিয়েছিলাম, খলিল মামা, উনি জাতীয় পুরস্কার পেয়েছেন কয়েকটাতে, এবং এটার জন্য উনি চারুনিরম থেকে পুরস্কার পেয়েছেন মেকআপের, আমি নমিনেশন পেয়েছিলাম। তো এইটা আমি যখন দেখছিলাম, এটা না অনেকদিন পর হলো দেখতে দেখতে ফোন পাওয়া। এখন কে কার নাটক দেখে? এখন নিজেরাই তো নিজেদের নাটক দেখার সময় হয় না। কিন্তু এই নাটকটা যখন, এটা বৈশাখী টিভিতে এর হয়েছিল, এই নাটকটা দেখতে দেখতে আমাকে আমার মাই ফোন স্টার্টেড কামিং আপ, এবং আমি প্রচুর রেসপন্স পেয়েছি আফটার আ লং টাইম। আর যেটা বললাম যে আমি করার সময় মনে হচ্ছিল যে মানে নতুন কিছু আমরা করার চেষ্টা করছি। নাটকটার নাম হচ্ছে মায়া। এখন পর্যন্ত এটা আমার মনে আছে। হ্যাঁ, সরি, আমি ডিটেইলে, আমি সবকিছু একটু ডিটেইলে বলি। না না আপু, ভালো লাগলো, খুব ভালো লাগলো আপুর সাথে জাস্ট শেয়ার করার জন্য। আমাদের এই গ্রুপে 30,000 মেম্বারের গ্রুপে আমাদের কিন্তু অনেক ফ্রেন্ড আছে যারা মডেলিং করে, অনেকে আছে যারা হচ্ছে ডিরেক্টর। আমি একজনকে পার্সোনালি চিনি, যে হচ্ছে আমার স্পেসের ব্যাচমেট ছিল, সে হচ্ছে রেদন রনি। রেদন রনি, রনি ফারুকি, রনি আমার স্পেসের ফ্রেন্ড। রনি খুবই লক্ষ্মী, আমার স্পেসের ফ্রেন্ড ছিল, রনি খুবই লক্ষ্মী। রনি ইজ ভেরি লক্ষ্মী, খুব ভদ্র ছেলে।
ও এবং কিন্তু ওকে আমাদের ব্যাচমেট, দেখে তো মনে ওই হয় গ্রুপে না সে যে ওর আছে, আমি মাথায় অ্যাড কি করেছি। চলছে। কুল, একদম ভেরি কুল। মাথার মধ্যে কি হচ্ছে কুল বোঝা যায় না, বাট হি ইজ ভেরি সুইট, ভেরি কুল। নাইস। হ্যাঁ, খুব রনির শুটিং গুলো ঠান্ডা। যখন দেখতাম খুব মজা পেতাম, কারণ সে খুব হ্যাঁ, খুব ফান করে মানে মুভি নাটকগুলো করে সে। খুব হি ইজ সাচ এ ভালো। নাইস গাই। হি ইজ ভেরি এখন অনেক নাইস বিজি গাই। সে। সো আর আমি হ্যাঁ, আপু, আমি মাশাআল্লাহ, হি রবিতে আছি ডিজার্ভস ইট। বেসিক্যালি। সো আমাদের রবির আমি রবিতে আছি আর কি। সো ও রবিতে আচ্ছা। যখন সে অ্যাড গুলা ডিরেক্ট করছিল, দেখা যাচ্ছে যে ফ্লোরে দেখা হচ্ছে, এই দোস্ত কেমন আছিস, ঠিক আছে, মানে ওই ইজ ভেরি জেন্টেল গাই। মানে কখনো হ্যাঁ, এরকম ভেরি নাই ভেরি যে জেন্টল। খুব ভাব নিবে বা না এরকম নিবে। না 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 ভালো না ভালো না লাগে না। ওকে সবসময়। হ্যাঁ হ্যাঁ, আমারও খুব ওকে আমরা এনে আপু যখন আমরা কমেন্ট করি, একান্নবর্তী আরো অনেক করছি, আসতেছে। তখন একান্নবর্তী হ্যাঁ ব্যাচেলরের হ্যাঁ। সময় সে ছিল না, সে পরে এসেছে, আরো প্রবাবলি 69-এ এসছে। তো 69 আরেকটা প্রোডাকশন, একান্নবর্তীর পরের প্রোডাকশন, 69 বা তার পরে 69 এর আসছে সময় তো ওরা কিন্তু। দুজন খুব মানে প্রোয়েক্টিভলি কাজ করছিল, ওকে, ফামি তাহলে আর ও রনি, এসছে ডিরেক্টলি যতটুকু সিক্সটি আমি জানি। নাইনে ও ও একান্নবর্তীতে, ফামি রনি রাইট রাইট, একান্নবর্তীতে আসেনি। 69-এ আবার আমি তখন হচ্ছে আমি সেটাই পড়াশোনা জানি নিয়ে আপু, ব্যস্ত রাইট। হয়ে গেলাম, এই জন্য ওদের সাথে আমার হুম। পরিচয় হয়েছে অনেক পরে। হ্যাঁ আপনি সেটাই কমেন্ট আপু, করুন। 69 ওরা খুব জি। প্রোয়েক্টিভলি এসেছিল। হ্যাঁ আপু। আর আমাদের আরিফুর রহমান রাজীব, যে আপনার খুলনার মানে কাছের বাড়ির, জি, সে লিখেছে আমার আপুর নাটক অনেক ভালো প্রতিবেশী। লাগে। থ্যাংক তারপর ইউ। তারপর লিজা সিরাজ লিখেছে আমাদের, সে ইংল্যান্ড থেকে, সে ইংল্যান্ডের প্রোগ্রাম গুলো সব হোস্ট করে। ঈদ মোবারক আচ্ছা। অল ফ্রেন্ডস, এভরিওয়ান লুকিং নাইস, রিয়াদ তো অনেক নাইস লাগছে। পাম দিয়েছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আরিফুর রাজীব না, অনেক কষ্টের। তারপর এটা দিলুবাকে একটু পাম দিয়েছে, দিলুবা চাইলে মিডিয়াতে কাজ করতে পারতাম, মোহাম্মদ সোহেল হ্যাঁ, লিখেছে। একদম। তারপর অনেক কমেন্ট উপস্থাপনাটা হলেও আসতেছে, আমি করতে খুব পারে খারাপ উনি। অবস্থা। হুম। আপু বললাম দিলু বাবা উপস্থাপনা দিয়ে শুরু করতে পারে মিডিয়ায়, আমিও একটু পাম দিলাম। হ্যাঁ আপু, ঢুকাই দেন, আমরা বাঁচি তাহলে। তাহলে সে আমাদের হ্যাঁ, এখানে একটু দুই কম চারটা জ্বালাবে। কাজ করে খাই, সেটাও আপনার সহ্য হচ্ছে না, এই কি বিপদে পড়লাম, কোথায় আসলাম আমি। না জাস্ট ফান আপু, থ্যাংক ইউ আপু। না আপু আমিও। আসলে অনেক আচ্ছা, অনেকে আপনার হচ্ছে বয়স জানতে চাচ্ছে। একজন আবার কমেন্ট করছে, হ্যাঁ, বোকার দল, তোরা জানিস না মেয়ে এবং মিডিয়ার ব্যক্তিদের বয়স জানতে নেই। সরি ফর দ্য একদম ব্যাড জোক, কে আগে উনার 125 নাম? টিভি দেখতাম। আপনার মৃণাল কান্তি সরকার, আমাদের এই গ্রুপের এই মডারেটর। মৃণাল তারপর সে কান্তি লিখছে, আগে সরকার একসময় প্রচুর দাদা, টিভি দেখতাম। খুব ভালো কথা বলেছেন। হ্যাঁ, বুঝতে চাচ্ছে না, অবশ্য দেখুন ভালো তো। ছবি তুলে, বাই দ্য ওয়ে। ও আচ্ছা, সে খুব বাহ ভালো ছবি তুলে, বাহ। ফটোগ্রাফার। আগে একসময় প্রচুর টিভি দেখতাম, আপনার নাটকগুলো মিস করতাম না, কিন্তু এখন ব্যস্ততার কারণে টিভি তো দূরের কথা, নিজের শখ গুলো এখন ধুলা পড়ে গেছে, মিঠা লেগেছে। ও, এই এই কোয়ারেন্টিনের সময় শখগুলো, মানে বাড়ির ভেতরে থেকে যদি কোনো আম, কিছু আবার করতে চান, যেমন আমি আবার স্টুডেন্ট হয়ে গেছি, আমি নিয়মিত এখন পড়াশোনা আচ্ছা। করছি। তো আপনিও ওভাবে শুরু করে দিতে পারেন। আমরা সব সময় বলি না যে আমাদের সময় নেই, কি করব, সময় পাই না, সময় পাই না, এই দেখুন সময়, ঈশ্বর এখন এত সময় দিয়ে দিয়েছে, আপনার শখ না পূরণ আপু, হয়ে। বেচারা, বেচারা আপু, তো বেচারা আপু সময় পাওয়ার কথা না, সে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছে, তো এই সময় তো ও ফার্মেসির অবস্থা খুবই আচ্ছা খারাপ। আচ্ছা, হা হা হা, গড ও ব্লেস মনে গড পাওয়ার ব্লেস, কথা না। সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন। কারণ আপনার সাবধানে, আসলে যেহেতু বের হতেই হয়, আপনি ফার্মাসিউটিক্যালে আছেন, আশা করি আপনি সব প্রোটেকশন নিয়েই বের হন। আপনি যেন সুস্থ থাকেন, আপনার সুস্থতা থ্যাংক কামনা ইউ আপু। করি। তারপর হচ্ছে মোহাম্মদ বাহাউদ্দিন কবি লিখেছে, মোটু মোটু সম্পর্কে অনেক চমৎকার লাগছে, বাচন ভঙ্গি খুব সুন্দর, ওভারঅল লুকিং থ্যাংক ইউ ইউ। এক্সট্রিমলি সুইট, থ্যাংক ইউ সো মাচ ফর ও, জয়নিং আস। হাউ সুইট, শুনেই আমি ভেরি নাইস। গদগদ হয়ে গেলাম, আই ডোন্ট নো হোয়াট টু সে। হ্যাঁ, এটা আমাকে আমিও। আপনি বলছেন না কেন যে আমাকে পাম দিচ্ছে, এই সময় বলছেন না, না? হ্যাঁ, আপনাকে তো পাম দেওয়ার কথা না আপু, পাম আমাদেরকে দিবে। কারণ আমরা তো ছোট বাচ্চা, আপনার জন্য রিয়েলটাই বলবে। তারপর হচ্ছে আহ আমাকে জিজ্ঞেস করেছে, রিয়াদ কি খবর, তুষার মজুমদার, দোস্ত ভালো আছি, থ্যাংক ইউ। এটা কিন্তু যেমন আপু, আমি তুষার মজুমদারকে কিন্তু চিনি না, বা সে কোশ্চেন করতেছে, মাইট বি আমার প্রোগ্রাম গুলো দেখেছে, তো আমাদের এই সার্কেলটা এরকমই, কেউ কাউকে চিনি না, বাট ভালো একটা ফ্রেন্ড হাউ সার্কেল হয়ে গেছে। সুইট, বিগ ফ্যামিলি, বিগ এবং এমন ফ্যাট এমন আছে ফ্যামিলি। রাস্তাঘাটে দেখা হচ্ছে। হ্যাঁ। আপু এমন আছে, পাট বস্ত্র মেলা চলছিল, আমি আমার ওয়াইফ হাঁটতেছি, একজন দৌড়ে আসছে, দোস্ত আমি তো নারায়ণগঞ্জের বন্ধু নামে। ভালো লাগে আপু, যে মানে আমাদের হাউ সার্কেলটা এত সুইট বড় ইজ হয়ে যাচ্ছে। দ্যাট, হ্যাঁ, খুব ভালো। তারপর আপু আরো কিছু কমেন্ট আছে। আচ্ছা, ভালো একটা কমেন্ট দিয়েছে দেওয়ান তারিক মাহমুদ, আপুর
ত্রিকোণমিতি নাটক ভালো ছিল, আমাদের সাথে নাটক দেখেছেন। আচ্ছা, এটা হয়েছে কি ত্রিকোণমিতি, এটা ট্রিকোণোমেট্রি বা ত্রিকোণমিতি একই একই কথা। এটা আহ বছর 10 আগে, তখন মনে হয় আমার বাচ্চাও হয়নি। নতুন বিয়ে করার পর যখন ফিরলাম দেশে, আম, তখন শুটিং আমার না মনেও ছিল না, হঠাৎ করে একই দিনে। এবং ঠিক মানে লকডাউন হয়ে গেল, তার আগে আগে তো ঘরে ঢুকে গেলাম। মার্চের 20 তারিখ আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢুকার কয়েকদিনের মধ্যে জাস্ট লকডাউনটা শুরু হলো, একই দিনে 4টা 5টা ওই নাটকের একটা সিন, ওই যে গান বাজাচ্ছে সাউন্ড বক্সে স্পিকারে, মানে তখন তো সাউন্ড বক্স বলতাম, আহ ওই সিনটা আমাকে পরপর পাঠিয়ে যাচ্ছে। এবং গত এই প্রথম 1 মাস প্রায় প্রতিদিনই আমাকে ওই সিনটা পাঠানো হয়েছে। এবং নাটকের নাম কি আমারই মনে ছিল না, নাটকের নাম কি। তারপর অনেকের অনেক আগ্রহ ছিল আসলে। আম, এটা আমার তরফ থেকে মনে হয় কি যে আমরা যেই হয় না, যে সময়কার বাচ্চা আমরা, আহ, ধরেন এখন আমাদের বাচ্চারা কিন্তু জানে না যে এই পাশাপাশি বিল্ডিং, ক্রাশ খাওয়া, বড় আপুর উপর ক্রাশ খেয়ে এরকম গান বাজানো এখনকার বাচ্চারা জানে না। কারণ হচ্ছে যে এখনকার বাচ্চারা জানে হচ্ছে ফেসবুকে ক্রাশ খাওয়া আপুদের বা ভাইয়াদের ফলো করা, হ্যাঁ, তারপরে ইনবক্স করা, এগুলা True আপু, জানে। true. হোয়াটসঅ্যাপ করা, ভাইবার করা, তখন তো এগুলো ছিল না। তখন ওই সময়টা যেটা দেখিয়েছে যে মাত্র মোবাইলটা, সিটি সেলের এত বড় ভারী মোবাইল থেকে যে ছোট্ট সিমেন্সের মোবাইল বেরিয়েছিল, ওই টাইপের আর কি। মানে হাতের নাগালে মাত্র মোবাইলটা এসছে এবং গান শোনাচ্ছে বাচ্চু ভাইয়ের, আয়ুব বাচ্চু, ওনার গান শোনাচ্ছে। এবং ওই পিচ্চি রিমন, ওর একটা মাত্র নাটক, ওর খুব মন খারাপ ছিল যে নাটকটা কোথাও যাচ্ছে না আপু, এরকম এরকম। ও এখন আমার ফেসবুকে আছে। আর আহ ওই সময় মার্জুক ভাই ছিলেন, তখন মার্জুক ভাই একটা ক্যারেক্টার করেছিলেন। আমার না শুটিংটা খুব সুখকর ছিল না। আর হচ্ছে যে ডিরেক্টরের সাথে আমার কেমন যেন কোথায় গিয়ে, যেমন সকালবেলায় আমি রিপোর্ট করেছি মানুষের, মানে ওই ওইটা তো আমরা তো সেটে করিনি, আমরা মানুষের বাসাতেই করেছি। তো সকালবেলায় হয় কি, যখন কারো মানুষের বাসা, মানে সেট তো ঠিক আছে, মানে আমি বলছি যে সেটের বাইরে যখন কারো ব্যক্তিগত বাসায় আমরা শুটিং করি, তখন আমার খুব অস্বস্তি লাগে। এই জন্য যে একটা ফ্যামিলি আছে, তাদের জায়গাটা আমরা নিয়ে নিচ্ছি, তাদের অসুবিধা হচ্ছে কিনা, মানে আমি কি ক্যারেক্টার করব, তাদের চিন্তায় আমি চিন্তিত হয়ে যাই। তো সেখানে সকালবেলায় গিয়েছি এবং আমার মনে আছে ভোর 4টা পর্যন্ত শুটিং করিয়ে যাচ্ছে, মানে কি অসহ্য। আমি মানে আমি আর নিতে পারছিলাম না একটা সময়, মানে ইনহিউম্যান। এবং এই যে আমি একজন পারফর্মার, আমার সাথে আরো পারফর্মার আছে, এই যে প্রোডাকশনের ছেলেদেরকে স্ট্যান্ড বাই দাঁড় করিয়ে রেখেছে, মানে মানুষই মনে করছে না ডিরেক্টর। এবং তার আম, এটা ছিল তার ফার্স্ট প্রোডাকশন মনে হয়। তো আমার কাছে এগুলো খুব খারাপ লাগে যে মানুষকে মানুষ মনে করতে হবে, সেটা পারফর্মার হোক, মানে অ্যাক্টর হোক বা প্রোডাকশন বয় হোক। এগুলা নিয়ে আমি খুব রিয়াক্ট করি। তো আম, একটা সময় যখন দেখছি যে ভোর হয়ে যাচ্ছে, ওই দিন আমি 7টা বাজে মনে হয় বাসায় ফিরেছিলাম। আমি রিপোর্ট করেছিলাম মনে হয় 9টায়, আমি ফিরেছি সকাল 7টায়। মানে এবং আমি যে সকাল 7টায় ফিরবো ওটার কোনো প্ল্যান ছিল না, বলা হয়নি কিছু না। মানে এভাবে একটা শুটিং হলে অবশ্যই ওই শুটিং এর কথা মনে রাখার কোনো মানেই হয় না। তো হঠাৎ করে দেখি যে ওই 10 বছর আগের এরকম একটা মানে জঘন্য এক্সপিরিয়েন্স হয়েছিল ওই নাটক। এবং টাকা পয়সা নিয়েও তো ঝামেলা করেছিল, যে সে প্রডিউসারের থেকে টাকা নিয়ে গেছে আমাকে দেবে বলে, ঠিকই দেয়নি। প্রডিউসার হ্যাপেন টু বি আমার চেনা জানা, উনি আবার পরে পকেট থেকে উনি আবার টাকা দিয়েছেন। তখন আমার খারাপ লেগেছে যে ইনার তো দোষ নেই, ইনি দুইবার দুইবার টাকা দিবে। তারপর কিন্তু আমার এটাই তো আমার প্রফেশন, আমি তো আবার কোনো দোষ করিনি। তখন আমি কনসিডার করেছি যে ঠিক আছে, সব টাকা দেওয়ার দরকার নেই, আপনি যা পারেন আপনি দেন। তো আহ, এইসব বাজে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। তো তো আমি যখন দেখলাম যে এই নাটকটা সিন কিছু ভাইরাল হয়েছে, মানুষ ভীষণ দেখছে, তখন আমি ভাবলাম যে কি আছে এটার মধ্যে। আমি প্রথমে দেখি না, খুব বিরক্ত ছিলাম যে আমাকে প্লিজ এগুলো পাঠিও না, আমি দেখতে চাই না, আমার খুব বাজে এক্সপিরিয়েন্স। তারপরে বুঝলাম যে ওই ক্রাশ খাওয়া, বড় আপুর ক্রাশ উপর ক্রাশ, এই সাউন্ড বক্সে গান শোনাচ্ছি, এক বাসা থেকে আরেক বাসায় টাঙ্কি মারার চেষ্টা,
এই সবকিছু নিয়ে না একটা একটা কি বলবো, একটা নস্টালজিয়ার মতো কাজ করে। পিপল গেট নস্টালজিক, জাস্ট এইটাই, আর কিচ্ছু না কিন্তু। থ্যাংক ইউ আপু, আমরা খুব শর্ট টাইমে চলে আসছি, শেষ করে ফেলবো। জাস্ট 3টা পার্ট আছে হ্যাঁ, আপনার জন্য, এগুলো পড়ে দিই আচ্ছা মানে আবার আচ্ছা। ভুল আমাকে। ঠিক আছে, হ্যাঁ যে লিজা সিরিজ থেকে আপনাদের লাইভ দেখছি, খুবই ভালো লাগছে। আপুকে দেখতে 16 ইয়ার লাগছে, এটা তো টোটালি পাম। আল্লাহ, তারপর আছে পুরো হচ্ছে পাম। আরে নাজমুল রাশিদুল ভাই হাসান ফিরে মাসুম লিখেছে আসছে। মফিসে লাইক। হ্যাঁ, ও ঘুমিয়ে গেছিল, ঘুম থেকে ব্যাক করছে সে। এবং মফিসি থ্যাংক লিখেছে, ইউ, মফিসি আই লাইক ইউর থ্যাংক অ্যাক্টিং ইউ, ভেরি মাচ অ্যাজ ইট ইজ সো থ্যাংক ন্যাচারাল ইউ এন্ড সো অলসো মাচ। ইউর আইস দ্যাটস সো ডিফারেন্ট। ও তো আপু, ওয়াও। আমাদের একটু আপনি বৃদ্ধাশ্রম নিয়ে জানতে চেয়েছিলেন, সেটা হ্যাঁ একটু হ্যাঁ বলি, প্লিজ। যেহেতু আপনি জানতে চাচ্ছিলেন। এটা একটু বলি, শেষ করব যে নাজমুল আসলো বৃদ্ধাশ্রম। আসলে এটা আমাদের গ্রুপের যে অ্যাক্টিভিটি গুলো হয়, যে অনেক সময় অনেক কিছু দেখা যায়, অনেক আমাদের মেম্বারাই নিয়ে আসে, যে আমি তো নর্মাল মেম্বার। সো নাজমুল হচ্ছে এখানে অ্যাডমিন। তো এটা দেখে যে অ্যাডমিন এটা চেক করে দেখে, তেমন যদি দেখে যে ভালো হয় তাহলে এটা একটু এগিয়ে যায়। যেমন নাজমুলকে যখন এই আইডিটা শেয়ার করা হয়েছিল বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করা যায় কিনা, সে নিজে গিয়েছে আফটার অফিস, রাত 8টার সময়, কাইন্ড অফ লাইক যে হ্যাঁ, তখন আসলে অফিস করার পর সবাই একটু বোর হয়ে যায়। তো গিয়ে যখন আমাদের 41টা বাবা মা দেখলাম, মানে আমাদের আসলে চিন্তাই ছিল না বৃদ্ধাশ্রম কি হয়, কারণ আমরা কেউ ডিরেক্টলি যাইনি। গিয়ে দেখলাম হচ্ছে যে মানে 41 জন বাবা মা, কি খারাপ অবস্থা, অনেকে বুয়েটে টিচার ছিল, অনেকে অনেক ভালো ভালো কোম্পানি ছিল। সো আমাদের প্রত্যেক আমরা 4জন ফ্রেন্ড ছিলাম, রাইট নাজবুল, আমি, তুমি, তারপর মাহমুদ হুম। আব্দুল্লাহ আর একজন ফ্রেন্ড ছিল। সবার চোখেতে পানি বের হচ্ছিল, কারণ আমরা নিজেদের কন্ট্রোল করতে পারতেছিলাম না। তা আমরা ওদেরকে জিজ্ঞেস করছিলাম আপনাদের কি লাগবে। তো ওরা বলছে যে সবাই আসে, খাওয়া দাওয়া করেই চলে যায়, বাট কোনো ডাক্তার নিয়ে আসে না, আপনারা কি ডাক্তার নিয়ে আসতে পারবেন? তো ওই কল নাজমুলের অ্যাডমিন থেকে একটা কল করেছিল, তখন হচ্ছে বাকি আমাদের ডক্টর শহীদুল ডাক্তার বন্ধুদেরকে নিয়ে আমরা পরের দিন গিয়ে 5জন ডাক্তার এসেছে না নাজমুল? পাঁচ আমাদের না, ছয় মিরপুরে এক জন ফ্রেন্ড, অথবা 7 জন ডাক্তার, সেও ডাক্তার, 6 জন সে অথবা জয়েন 7 করেছে জন আমাদের ডাক্তার গিয়েছে, সাথে। 6 জন অথবা 7 জন ডাক্তার গিয়েছিল ওই দিন। 6 জন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোর্শেদ মইনি জয়েন করছিল, রাইট? হ্যাঁ, মোর্শেদ মেনে জয়েন করেছিল। ইভেন আমরা যেটা করেছিলাম, হ্যাঁ। ওই দিন প্রত্যেকটা প্রেসক্রিপশন করা হয়েছিল, এবং এর একদিন অথবা 2 দিন পরে সবার জন্য 1 মাস এবং অথবা 1.5 মাসের মেডিসিন গুলো সব আমরা নিজেরাই অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে আসছিলাম আর কি। আচ্ছা, ওখানে নিশ্চয় অনেকের মানে যেহেতু বয়স হয়ে গেছে, ডায়াবেটিস এর পেশেন্ট, তো ওনাদের মেডিসিন সবকিছু কিভাবে, এটা কি হোম থেকেই দেয় নাকি অনেক সময় মেনটেন করা দুষ্কর হয়ে যায়? না, এটার ক্ষেত্রে অনেক আপু সময় ওরা আসলে করে, ওই যে হ্যাঁ, অনেক সময় আসলে ওদের ওইখান থেকেই করে, অথবা মানে হ্যাঁ, ম্যাক্সিমাম সময় ওদের ওইখান থেকেই করে আর কি, ওষুধের মেডিসিনের অ্যারেঞ্জমেন্ট গুলা। আবার অনেক সময় আমাদের মতো হয়তো আমরা যাচ্ছি, কিন্তু ওই যে মানে ট্রিটমেন্টের বিষয়টা একটু আসলে কম আর কি। খুব বেশি সিরিয়াস না হলে হয়তো ওই সুবিধাটা আসলে কম পায় আর কি। মানে রেগুলার যে মেডিকেল চেক আপ, ওই জিনিসটা আসলে ওইভাবে হয় না আর কি। জাস্ট হয়তো বেসিক নিড যেটা হয়তো আপনার থাকার বিষয়টা, খাওয়া দাওয়ার বিষয়টা, এগুলো ওরা খুব আসলে ভালোভাবে টেক কেয়ার করতে পারে। কিন্তু আসলে মেডিকেলের যে ট্রিটমেন্টের বিষয়টা আসলে চাইলে ওরা পারে না। হয়তো ইমার্জেন্সি কেসে কোনো একটা পেশেন্ট হলে ওরা হয়তো হসপিটালে অথবা পাশে কোনো ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে, এই জিনিসটা মিল্টন দা ওইটা দেখে। দক্ষিণ পাইকপাড়া মিরপুরে আসলে ইয়েটা আর কি, বৃদ্ধাশ্রমটা। তো হ্যাঁ, এবারও ওনার সাথে কথা হলো, এখন মোটামুটি ওনারা ভালো চলছে আর কি। আর আমাদের একটা ফ্রেন্ড আছে নূরে সানি, ওর একটা প্রতিষ্ঠানের সাথে কানেক্ট করেছে, ওরা আসলে প্রতি মাসেই অথবা নির্দিষ্ট সময় পরপরই এখন পর্যন্ত এখানে টাচে আছে আর কি, সাপোর্ট গুলা দেওয়ার জন্য। তো আছে মোটামুটি ভালো অবস্থানে আছে গ্রুপের অ্যাক্টিভিটি শুরুর কারণে আপু, মানে আপু গ্রুপের অ্যাক্টিভিটিটা আমরা করার পরেই আমাদের অনেক ফ্রেন্ড এগিয়ে আসছে। এবং মানে যেটা নাজমুল বলতেছিল আপু, যে আমরা আসলে টার্গেট ছিল না এত যে আমরা ওষুধ কিনে দিতে পারবো, কারণ বাজেটটা ছিল না। আর যখন বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করা শুরু হয়েছে, আমাদের ফ্রেন্ডের যে পরিমাণ এই বৃদ্ধাশ্রমের জন্য মানে দেখিয়েছে যে ইন্টারেস্ট, পরে আমরা পুরো 1 মাসে না নাজমুল, পুরো প্রেসক্রাইব ওষুধ কিনে দিয়ে আসছি আপু। এরকম না যে ওদের যেগুলো নর্মাল ওষুধ লাগে ওগুলা না, ডাক্তাররা যেটা বলেছে যে রোগীর জন্য যা লাগবে ওইটা কিনে দেওয়া হয়েছে। দেখুন, যদি আপনি দেখেন অলরেডি আমাদের একজন ফ্রেন্ড এই মাত্র কমেন্ট করছে, মোহাম্মদ সোহেল, ডক্টর সোহেল ফ্রম চিটাগাং, ইন্টারেস্টেড ইনভলভ উইথ দিস বৃদ্ধাশ্রম। তার মানে দেখেছেন আপু, লাইভে যে এখন ওর দেখে আরেকজন অলরেডি ইন্টারেস্ট হয়ে গেছে। আমাদের বন্ধুরা আসলে এভাবেই আমাদের সাথে যুক্ত হয়ে যায় না? আসলে দেখুন কি মানে ভাগ্যের কি পরিণতি, যে বাবা মাকে দেখার কথা ছিল
মানে নিজের সন্তানের দেখার কথা ছিল, সেখানে আরেকজনের সন্তান দেখছেন। মানে আমার কাছে মনে হয় কি, এই যে আহ এই বৃদ্ধ হতে একটা লম্বা সময় পার হতে হয়, একটা জীবন পার হওয়ার পরেই হচ্ছে বৃদ্ধ হয়। তো এই সন্তান লালন পালন করতে, আমি একমাত্র মেয়ে যদিও, কিন্তু তারপরেও আমাকে বড় করতে আমার বাবা মা দুজনেই তো সরকারি চাকরিজীবী ছিলেন, শিক্ষকতা করতেন। তো জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন আমাকে একটু ভালো করে পড়াশোনা করাবার জন্য। হয়তো আমাকে আমি ছোটবেলায় হয়তো বুঝিনি, আমার মনে আছে যে একটা ভীষণ একটা কাপড় দেখে আমার মাথা নষ্ট, কাপড়টা আমাকে কিনে দিতেই হবে। একটা সময় যায়, ওই বয়সটা যায়, ওনারা আমাকে না করেননি। বাবার কাছে তখন তো আর কার্ড টার্ড ছিল না, টাকাও তো ছিল না, বাসায় আসলো, টাকা নিয়ে গেল, ওই কাপড়টা কিনে দিল। এবং হয়তো আমার বাবা ওর জন্য নিজে একটা ভালো কাপড় কিনেননি সেই মাসে বা পরের 3 মাসে। এভাবে এক একজন, মানে বাবা মারা এভাবে নিজেদের শৌখিনতা জলাঞ্জলি দিয়ে, নিজেদের নেসেসিটি অনেক কিছু জলাঞ্জলি দিয়ে সন্তান বড় করার পর, সেই সন্তান যখন বাবা মাকে দেখে না, ফিনান্সিয়ালি হেল্প করে না, মানে এই সন্তান মনে হয় যে এই সন্তান না থাকলে ভালো। আপু আমরা মনে ক্লোজ করে ফেলবো, অনেক ফোন হয়েছে আপু। জি, অনেক শুনলাম। আমি প্রথমে আমাদের সাথে আছে, কোথা থেকে যে সময় কেটে গেল আমি বুঝলাম না। কাদিল বাবা বলছে আধা ঘন্টা, আধা ঘন্টা যে আমরা 10 মিনিট বারবার হয়ে যাচ্ছে। জি জি, না আমি আপুকে একটা এডিশনাল জিনিস, হ্যাঁ আপু একটা জিনিস শেয়ার করি আপনার সাথে। লালমনিরহাটে একটা প্রতিবন্ধী স্কুল আছে, কালীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়। প্রথম আলোতে রিপোর্ট হয়েছিল যে ওইটা হলো একটা দরিদ্র কৃষকের জায়গার উপরে। ওই কৃষকই ওনার ফ্যামিলির একটা বাচ্চার জন্য কথা চিন্তা করে ওই এলাকার আসলে প্রতিবন্ধী বাচ্চাদের জন্য স্কুলটা করছে। তো আসলে আমরা ওইখানে একটা গত বছর ওইখানে একটা 3 হুইলার অটো দিয়ে আসছি। মানে আমাদের যেটা বাজেট ছিল, যে আমরা প্রথমে ইনিশিয়ালি প্ল্যান করেছিলাম 1.5 লাখ টাকা, পরে ওইখানে আরেকটা রিপেয়ার করার সহ প্রায় 2,30,000 টাকার মতো একটা প্রোগ্রাম করেছে। ওই সময় আমাদের মেম্বার ছিল মনে হয় অর্ধেকের মতো, এখানে হয়তো 18 অথবা 20,000 হবে আর কি মেম্বার ছিল। তো জাস্ট আমরা শুধু ওই যে বৃদ্ধাশ্রম না, ওই প্রতিবন্ধী বাচ্চাদের যে সুযোগ সুবিধাগুলো এগুলোর কথাও মাঝে মাঝে চিন্তা করি আর কি। জাস্ট এই জিনিসটা আপনার সাথে শেয়ার করলাম। ভালো লাগলো। আর আসলে মানে কথা শুনতে শুনতে আমরা কিছু শীত বস্ত্র দিয়ে আসছি, চলে গেল। জি, শীত বস্ত্র দিয়ে এসেছেন? আরে বাহ, একই স্কুলে আপু আমরা ওদের জন্য জানলাম কি কি লাগবে, বললো শীতের জন্য ওদের কিছু শীত বস্ত্র দরকার। আমাদের কিছু ফ্রেন্ড দিয়েছে ভালো ভালো কাপড়, ওদের একদম ইনটেক ছিল। তারপর দূর থেকে আমরা কিছু কম্বল না নাচবো দিয়ে এসেছি, আমি ওদের খাবারে অ্যারেঞ্জ করে এসেছি। তারপর এগুলো করতে মানে ভালো লাগে আর কি এগুলো। আমার আজকে এটাই কামনা, আপনাদের 30,000 থেকে যেন আরো বাড়তে থাকে মেম্বার্স উইথ বিগ হার্টেড মেম্বার্স। এবং 4 লাখ আপু টার্গেট, 4 লাখ আপু, কারণ যে এসএসসি 2000 এ যে আমাদের পরীক্ষা দিয়েছে সবাইকে এক ছাতার নিচে আসা, একটাই গ্রুপ থাকবে, একটা ছাতার নিচে সবাই থাকবে, আবার একটা পরিবার হিসেবে থাকবো আমরা সবাই। আপু আপনি কিছু বলে শেষ করলে আমাদের জন্য সুবিধা হয়। আমি শুনতে যাচ্ছি। হ্যাঁ, এই যে বাসায় ডাকাডাকি শুরু হয়ে গেছে। প্রথমত অনেক ধন্যবাদ আজকের এই এত খুশির একটা দিনে আমাকে ইনক্লুড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি অনেক কিছু জানতে পারলাম এবং আই এম ফিলিং সো গুড, কারণ আমি না এত স্বার্থপরতা, মানে ফেসবুক খুললে এত স্বার্থপরতা, এই মানে নির্যাতন এটা সেটা, সেখানে এই 30,000 মেম্বার্সদের একটা পরিবার, এই পরিবারের মধ্যে হচ্ছে 4-5 দিনে 16 লাখ টাকা উঠিয়ে ফেলা যায় একটা বাচ্চাকে, বাবা মার হাতে তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য, ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য। আবার সন্তানরাই যেখানে বাবা মাকে তাদের পরিবার থেকে বার করে দিচ্ছে, সেই বাবা মাকেও দেখাশোনা যাতে অন্তত মাসখানেকের মেডিসিন দেয়া যায়। এটাও 40 জনের বৃদ্ধাশ্রমের মেডিসিন দেওয়া কিন্তু খুব অল্প কথা নয়, এটাতেও একটা ফান্ড লাগে। এবং এই 30,000 মেম্বাররা যে এত কিছু করছেন, আমার ভীষণ ভালো লাগছে। আমি ভীষণ গর্বিত যে আমি এই দেশের মানুষ, যেখানে এই দেশের মানুষই এটা করছে। এবং আমার আশা থাকবে, আমার প্রার্থনা থাকবে যে 30,000 থেকে যেটা বললেন 4 লাখ কেন আরো বেশি যেন হয়, যেটা হচ্ছে যে আর কোনো বৃদ্ধাশ্রমে যেন
বাবা মারা এই ওষুধ ছাড়া যেন থাকতে না হয়, এবং এই যে আপনারা ভালো একটা নোবেল কজের সাথে আছেন, আমাকে যখন লাগবে যেভাবে হোক, অর্থ দিয়ে হোক না দিয়ে হোক, যেভাবে হোক, যদি আমি থাকতে পারি, I'll be very glad, and thank you for including me. Thank you so much. থ্যাংক ইউ আপু। এগেইন আমাদের কিংবদন্তি গ্রুপের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাকে ঈদ মোবারক, এবং আপনি যে আমাদেরকে এই 1.5 ঘন্টা সময় দিয়েছেন এর জন্য মেনি মেনি থ্যাঙ্কস। এবং ব্যাচেলার, ইউ উইল লাভ ব্যাচেলার, কারণ আমাদের ব্যাচেলার দেখেন এমন কেউ নাই, এবং থ্যাংক যে আপনি ওখানে ছিলেন। নাজমুল, শেষ করি কিন্তু আপুকে বিদায় জানাই আমরা। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপু থাকবে এনি টাইম থাকার জন্য। ইনশাআল্লাহ আমরা আপুকে পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি আপু, আমাদের আপডেট গুলো আপনি আমরাই কিংবদন্তি নামে একটা পেজ আছে, আমরাই কিংবদন্তি নামে পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, আপনি দুই জায়গাতেই এই জাস্ট আমরাই কিংবদন্তি লিখলেই হয়তো আপডেট গুলা পাবেন আর কি, আমাদের রেগুলার পেজে অথবা আমাদের একটা ওয়েবসাইট। হ্যালো, নাজবুল ভাই তো আটকায় গেল নেটওয়ার্কের। হ্যাঁ আচ্ছা, আমি বরং আমরা বরং হ্যাঁ নাজবুল ভাই, জি 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 ইশতিয়াক ভাই, নাজবুল ভাই বলছিলাম যে আমাদের এবং জি হ্যাঁ পেজ আছে বলছিলেন। থ্যাংক ইউ আপু। হ্যাঁ আপু, হ্যাঁ জি আমাদের আমরা কিংবদন্তি আপু, থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। এখানে আপনি আমাদের আমরা ডিটেইলস সব পাবেন। কিংবদন্তির জন্য শুভ কামনা, ঈদ মোবারক, ভালো থাকবেন, আবার দেখা হবে। জি আপু, ঈদ মোবারক। থ্যাংক ইউ আপু, বাই বাই সবাইকে, বন্ধুরা আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।